আমার কাছে সবসময় লিটনকে মনে হয় যে সে হচ্ছে একজন অ্যাক্সিডেন্টাল ক্রিকেটার, মানে তার ক্রিকেটার হওয়াটা তার কথাই ছিল না। যে লিটন না পুরো টুর্নামেন্ট ভালো খেলবে না, একটা ম্যাচ ভালো খেলবে, মানুষ ওইটা নিয়ে 1 বছর কথা বলবে। তামিম ইকবাল, মাশরাফি, পিয়ার এবং জার্নালিস্টের সাথে সম্পর্কটাকে যে জায়গায় নিয়ে গেছে, ডিসিপ্লিন ম্যানার দিয়ে যদি ক্রিকেট হইতো, শেন ওয়ার্ন, অ্যান্ড্রু সাইমন্স জাতীয় টিমে চান্স পাইতো না। এক্সেপশনাল কোয়ালিটির প্লেয়ার যদি বলো, সেক্ষেত্রে নাহিদরা অবশ্যই এক্সেপশনাল কোয়ালিটির। হ্যাঁ, কিন্তু লিটন দাস আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আন্ডার পারফর্মিং সুপারস্টার। লেখক হিসেবে আমি সবসময়ই দুটা জিনিস খোঁজার চেষ্টা করি, একটা হচ্ছে রিসোর্স আর একটা হচ্ছে ক্যারেক্টার। তো এই ক্রিকেট ক্যাটাগরিতে আমার ক্যারেক্টার এবং রিসোর্স লিটন দাস। আমি লিটন দাসকে দিয়ে মোটামুটি বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের মানুষ এবং সব কিছুকে বোঝার একটা চেষ্টা করি, কারণ স্যাম্পল হিসেবে আমি তাকে অনেক দিন ধরে ফলো করতেছি। এবং এক্ষেত্রে একটা বড় স্টোরি আছে যে 2017 থেকে লিটন দাস যখন যেখানে যে অবস্থায় রান করুক, সেই ম্যাচটা যদি আমি দেখি, মানুষকে আমি কোনো কোনো উপহার দিই। এবং এটা নিয়ে ডেইলি স্টারে আমাকে নিয়ে একটা প্রতিবেদনও হয়েছিল। ইভেন আমি যখন ইন্ডিয়াতে খেলা দেখতে গেছিলাম, সেখানেও ওই লিটন দাসের ইস্যুতেই আমার ইন্টারভিউ দেওয়া লাগছে। তো লিটন দাসের সাথে আমার একটা বন্ডিং আছে, এবং আমার ব্যাপারটা লিটন দাস নিজেও জানে, কারণ ওর যে ওয়াইফ সঞ্চিতা, ওর সাথে আমার কথাবার্তা হয়, পরিচয় আছে। কিন্তু যেটা হয়েছে যে লিটন দাস, সবাই যেটা বলে, আমিও সেটার সাথে একমত, যে লিটন দাস 10 বছর পরে বাংলাদেশের এতে যে জায়গায় লিটন দাসের থাকা উচিত ছিল, লিটন দাস তো আসলে সেটার ধারে কাছেও নাই। তো এটা কি হতাশার নাকি এটাই আসলে রিয়েলিটি, এটা একটা বড় ব্যাপার। প্লাস হচ্ছে যে সামনের লিটনের ক্যারিয়ারের যে আর সময়টুকু বাকি আছে সেটা, বা ওভারঅল একটা পডকাস্ট করার মতো এলিমেন্ট আসলে লিটন দাসের আছে কিনা, এইটা একটা বড় ব্যাপার। এবং এটা নিয়ে কথা বলার জন্য মানে আমার মনে হইতেছিল যে লিটন দাসের ইস্যুতে কথা বলার জন্য সবচেয়ে ভালো গেস্ট আমি নিজেই। কিন্তু আমার মনে হলো যে না, লিটনকে নিয়ে আমি গত এই 7-8 বছরে এত লিখছি, শুধু নিজে লেখার চাইতে বরং আমি কাউন্টারের জায়গা থেকে অন্য কেউ লিটনকে নিয়ে কী ভাবতেছে, বা আমার জিনিসগুলোকে আরেকজনের সাথে আর্গুমেন্টে গেলে ব্যাপারটা কী হয়, সেটা নিয়ে দেখার হচ্ছে একটা বড় চান্স আছে। সেই জন্য আমার সেই মুহূর্তে মনে পড়লো হচ্ছে মীর রায়হান মাসুদ। ওর সঙ্গে আমি এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়ে একটা এপিসোড করছিলাম, কিন্তু শর্ত ছিল যে মেসিকে নিয়ে কোনো কথা বলা যাবে, মেসি নামটাই উচ্চারণ করা যাবে না। তো সেই এপিসোডটা আমার খুব ভালো লাগছিল, এবং ওর সাথে আমার পরবর্তীতে প্রায় কথা হয়, আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। ফলে আমার মনে হয়েছে যে হেলদি ডিবেট বা আর্গুমেন্ট করার জন্য রায়হান মাসুদের সাথে কথা বলা যেতে পারে। রায়হান মাসুদ একসময় জার্নালিজমের সাথে জড়িত ছিল, স্পোর্টস জার্নালিজম করতো, এখন সে ব্লগিং করে, বিভিন্ন কন্টেন্ট বানায়, চাকরি করে, নানা ধরনের অ্যাক্টিভিটি তার। সুতরাং যেহেতু সে নানান লেন্স থেকে জীবনটাকে দেখে, ফলে ক্রিকেটকেও নানা লেন্স থেকে দেখার ক্ষেত্রে এবং লিটন দাসকে বিচার করার ক্ষেত্রে ও একজন, আমার মনে হয়েছে যে একটা আইডিয়াল চয়েস। তারপরে এখন সেই আলাপটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো এখন জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে লিটন দাসের এই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরে নেক্সট যে ফেজ, সেটার আগে আমার মনে হয়েছে এই যে ইন্টারমিশন, তামিল বা তেলেগু ছবিতে ইন্টারভালের আগে যে আমরা দেখি, ইন্টারভালের পরে যে চেঞ্জ হয়ে যায়, সো আমরা ইন্টারভাল থেকে এখন লিটন দাসকে দেখার চেষ্টা করি। তো রায়হান, আমি শুরুতে অনেক কথা বললাম, এবং মানে তোমার কি মনে হয় যে যদি আমার মতো কেউ না হইতো, যে লিটনের প্রতি যারা একটা বিশাল রকম ফ্যাসিনেশন, অবসেশন আছে, এবং সে হাজার লাখ টাকা তার খরচ হয়ে গেছে এটার কারণে, ফলে আমি লিটনকে নিয়ে একটা অনেকগুলো এপিসোড বাবুলের সাথে করতেই পারি, কিন্তু তুমি ঠিক কী কারণে মনে হলো যে লিটন দাসের এই পডকাস্টের জন্য তোমার আসা উচিত? তোমার পয়েন্ট অফ ভিউটা কী ছিল? আমার তো একটা বায়াসনেস আছে, তুমি কেন আসছো? কিছু প্লেয়ার থাকে, এটা হচ্ছে মানে পুরো বিশ্ব জুড়েই আপনি ধরেন এর নিয়ে আলোচনা হবেই, সে যে কোনো পর্যায়ে থাকুক। ধরেন একজন হচ্ছে বাংলাদেশে সাকিব আল হাসান এবারে বিপিএল এ নাই, বিপিএল এ তার নাম মুছে ফেলার যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। কিন্তু কালকে একটা ফানি ভিডিও দেখলাম যে একজন সাকিবের খুব গুণগান লিখে দাঁড়াইছে, আইসা যখন পুলিশ ধরছে, যখন বলল যে আমি তো সাকিব না এটা তানজিম সাকিবের জন্য লিখছি। পুলিশও বলছে কোন সাকিবের কথা লিখছেন আমি বুঝি, তো সাকিবের নামটাই এরকম, ইউ ক্যান নট ডিনাই। হ্যাঁ, লিটন দাস ওই পর্যায়ে যায় নাই বাংলাদেশের ক্রিকেটে, কিন্তু লিটন দাস আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আন্ডার পারফর্মিং সুপারস্টার। আশরাফুল কিন্তু ম্যাচ জিতেছে অনেকগুলো, এবং ওগুলো মনে আছে।
তখনকার পার্সপেক্টিভ আলাদা। আশরাফুলকে আমি লিটন দাসের চেয়ে ভালো ব্যাটসম্যান মনে করি না, বাট স্টারডমের যে এলিমেন্টগুলো ছিল আশরাফুলের ক্ষেত্রে ওগুলো ম্যাচ উইনিং ছিল। অথবা আর নাইলে আশরাফুলের এত, যদিও ওইটার চেয়ে অর্ধেক ম্যাচও জিতাইতো, তাহলে আশরাফুলের এত স্টারডম আসতো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি, এগুলো আসলে ওই সময় খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমাদের কিছু ছিল না। এরপরে আমরা তো জেতা শুরু করছি। সাকিব আল হাসান একের পর এক ম্যাচ জিতেছে 2010 থেকে 2015-16 পর্যন্ত, সিঙ্গেল হ্যান্ডেডলি অনেকগুলো ম্যাচ জিতেছে। তামিম ইকবাল অনেকগুলো ম্যাচ জিতেছে। এটার সাথে আমার ডাউট আছে, সিঙ্গেল হ্যান্ডেডলি না, হয়তো কন্ট্রিবিউটর ছিল, মাশরাফি কন্ট্রিবিউট করছে। সো একটা মানে বাংলাদেশ জিতবে এটা নিয়ে এখন আর ওই রাস্তায় মিছিল নামে না, যেটা এক সময় হতো। হ্যাঁ, 2005 সালে বাংলাদেশ যখন জিতছে, হই হই রই রই অস্ট্রেলিয়া গেল, এই মিছিলের জ্বালায় সিলেটে ছিলাম আমি, টিএসসিটা কল্পনা করতে পারি না কি অবস্থা ছিল। তুমি অনেক ছোট থাকার কথা, আমি তো তখন আমার পরের দিন ছিল স্ট্যাটিস্টিক্স পরীক্ষা ছিল, আমি 6-এ তখন। হ্যাঁ। সো আমার কাছে মনে হয়েছে যে লিটন এমন একটা সময় আসছে যখন সে সেলিব্রিটি হওয়ার মতো পারফর্ম করে নাই, কিন্তু সে একটা বড় সেলিব্রিটি। এটার পিছনে যেটা আপনি মাঝে মধ্যে বলেন, আপনার লেখায় আসে যে লিটনের পিছনে মিডিয়ার একটা বায়াস কাজ করে, মিডিয়া লিটনকে উঠতে দেয় না। আবার আমি বলবো লিটন এখন পর্যন্ত যে প্রশংসাটা পাইছে এটা মিডিয়ার বদৌলতেই পাইছে। একদম প্রথম ম্যাচ থেকে দেখেন আপনি, ইন্ডিয়ার বিপক্ষে সেই 45 রানের ইনিংস থেকে শুরু করে লিটনের শটগুলো নিয়ে মিডিয়ার যে উক্তিগুলো, এটা মিডিয়ার উক্তি না বলে যদি আমরা পার্সোনালিটি ধরে ধরে বলি, লাইক ফাহিম স্যার এর একটা বড় ভূমিকা ছিল। ফাহিম স্যার কখনো কোনো ক্রিকেটারকে নিয়ে তো বলে নাই, সে এর আগেই সে সরাসরি স্ট্যাটাস দিচ্ছে হেয়ার কামস এ স্টার, লিখছে তো। তো মিডিয়া তো আসলে এখানে লিটনের জায়গায় যদি এখানে পারভেজ হোসেন ইমনকে নিয়েও ফাহিম স্যার লিখতো ওই সময়, এই করতো। তো হার্ষা ভোগলের কথা আমি বলতে, বা আমার মনে আছে যে রবিচন্দ্র আশ্বিন, এরা সবাই প্রথম ম্যাচ থেকে লিটনকে বলছে। তো এখন মিডিয়ার তোমরা তো এদের কোট করতো তোমরা নিবাই, সরি তুমি তো এখন মিডিয়াতে নাই, মানে আমি বলতেছি মানে মিডিয়ার সমস্যা নেই, বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ, কোট নিব, এটা ট্রু, বাট এখানে কি হয়েছে যখন এই কথাগুলো আসছে, তবে তোমার এই পয়েন্টটা আমি ডিনাই করি। আমি মিডিয়া লিটনকে উঠতে দেয় না এই ধরনের কোনো স্টেটমেন্ট তুমি আমার কোনো দেখায় কখনো পাওয়া বলে মনে হয় না। আমি সবসময় বলছি যে লিটনের সাথে বাংলাদেশের জার্নালিস্টদের একটা প্রবলেম আছে, যেহেতু বাংলাদেশের অন্যান্য ক্রিকেটার বিশেষ করে তামিম ইকবাল, মাশরাফি পিআর এবং জার্নালিস্টের সাথে সম্পর্কটাকে যে জায়গায় নিয়ে গেছে, লিটনের সাথে সেরকম সাংবাদিকদের সখ্য না থাকার কারণে দেখা গেছে সাংবাদিকরা তামিম বা মাশরাফির আন্ডার পারফর্মকে কীভাবে যেন লোকজনকে খাওয়ায় ফেলে, কিন্তু লিটনের যখন ভালো পারফর্ম করে সেটাকে আন্ডারমাইন করে এবং খারাপ পারফর্মকে অনেক বেশিভাবে উপস্থাপন করে। তো সেইটাকে তুমি যদি ইন্টারপ্রেট করো যে উঠতে দেয় নাই, তাহলে আমার মনে হয় সেটা একটু ভুল ইন্টারপ্রেটেশন। হ্যাঁ, সরি, বাট আমার কাছে মনে হয়েছে যে আপনার কথার টোনটা একটু এরকম ছিল যে অ্যান্টি লিটন একটা সেন্টিমেন্ট থেকে ওরা কিছু কাজ করছে। তো এইটা, হ্যাঁ, এটার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল বাংলাদেশের, দেখবেন যে নাম নিব না, একজন প্রেজেন্টার, বেশ বিখ্যাত প্রেজেন্টার, স্পোর্টসই তিনি বেশি কাজ করেন, একজন রিপোর্টার, তারা অনেকটা তামিম বেসড থাকার কারণে তারা ওই যে যেরকম রাজনীতিতে আমরা দেখি না যে ভিন্ন একটা মতকে আগেই দাবায় ফেলা, সে আগেই দাবায় ফেলার প্ল্যাটফর্মটা তারা তৈরি করে ফেলে। যে কারণে আপনি দেখবেন 2022 সালে তামিম ইকবালের আন্ডারে জিম্বাবুয়ে গিয়ে সিরিজ হারার পরেও তামিম ভালো ক্যাপ্টেন। 2022 সালে লিটন দাসের আন্ডারে ইন্ডিয়ার সাথে সিরিজ জেতার পরেও লিটন অত ভালো ক্যাপ্টেন না। হ্যাঁ, ওই এটা আপনি শুনতে পাবেন। এগুলো হচ্ছে আসলে পারসেপশন। আপনি যখন দেখবেন যে একজন ছবিটা কিভাবে আসতেছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন ক্রিকেটের ছবিগুলো আমরা ভাবি, প্রত্যেকটা মানুষের অ্যাগনি একটা ব্যাপার আছে যেটা সাকিবের ক্ষেত্রে অনেক বেশি কাজ করে, রাগ, জেদ, বীরত্বের একটা ব্যাপার আছে যেটা ধরেন মাশরাফির ছবিতে এক হাতে একটা ক্যাচ ধরছে, ওইটাকে অনেকে স্ট্যাচু বানাইতে চাই, এরকম। লিটনের ক্ষেত্রে এরকম কোনো ছবি আপনি দেখতে পাবেন না। ছবিটা আসলে আমরা তুলে আনি নাই, এইটা আমার কাছে অনেক সময় মনে হয়। কারণ ওর ছবিটা নিয়ে আসলে অনেক সময় বলে না যে মূর্তির চেয়ে ভাবমূর্তি বেশি শক্তিশালী, অন্য আরেকজনের ভাবমূর্তি কিছুটা হলে কম হয়। কারণ সেও আন্ডার পারফর্ম করে যেই প্রশংসাটা পাইছে, ওইটাও সে আসলে যোগ্য দাবিদার না, ওয়ার্দি না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বাংলাদেশ যদি ওয়ার্ল্ড ক্লাস শব্দটার সাথে যান, আমি বিশ্বাস করি সাকিব আল হাসানের আগে পরে ওয়ার্ল্ড ক্লাস শব্দটা আর কারোর সাথেই যায় না বাংলাদেশের ক্রিকেটে। নাহিদ রানা স্টিল ওয়ে টু গো। তাওহিদ হৃদয়কে আমরা খুব পছন্দ করতাম, উদাহরণ হিসেবে বলতেছি। না, আমি তোমার ব্যাপারটা ক্ল্যারিফাই করি এই কারণে যে
বাংলাদেশের ইতিহাসে 150+ পেসার কেউ ছিল না। স্পিড তো সব কথা না, আপনার নেন্টি হ্যাওয়ার্ডের কথা মনে আছে, সাউথ আফ্রিকান পেসার। ঠিক আছে, বাট স্টিল আমার মনে হয় যে ঘটনা বাংলাদেশে আগে কখনো ঘটেই নাই, এখন ওয়ার্ল্ড ক্লাস যদি এই বলো যে তার কোয়ালিটির জায়গা থেকে, সেটা আমি হয়তো এখনই বলবো না। আমি এইসব দিক থেকে সবসময় আমি বিশ্বাস করি একটা ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স। না, সেটা আমি অবশ্যই, নাহিদ রানাকে ওয়ার্ল্ড ক্লাসের ওই জায়গায় নিতে হলে আমার আরো অনেকগুলো টেস্ট, অনেকগুলো ডে দেখতে হবে, ওয়ার্ল্ড কাপ দেখতে হবে। এক্সেপশনাল কোয়ালিটির প্লেয়ার যদি বলো, সেক্ষেত্রে নাহিদ রানা অবশ্যই এক্সেপশনাল কোয়ালিটির, হ্যাঁ এটা বলা যায়। যেমন বাংলাদেশে ধরেন এক্সেপশনাল কোয়ালিটির প্লেয়ার খুবই কম, আমরা অনেক সময় দেখি না যে এক্স ফ্যাক্টর থাকে কিছু ক্রিকেটারের, ওইরকম তো আমি সাকিব ছাড়া কারোর মধ্যেই দেখি চলে আসে। হ্যাঁ, সাকিবও কিন্তু খুব সিম্পল ক্রিকেটার, আমি বলতেছি একদম এক্স ফ্যাক্টর। যেমন ধরেন অজন্তা মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, রবিচন্দ্রন অশ্বিন, নতুন কিছু ইনভেন্ট করে পুরো ক্রিকেট বিশ্বকে ওইটা নিয়ে নামকরণ করে দেওয়া, এই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একেবারেই নেই। কারণ হচ্ছে এদের কোচিং তরিকাই আসলে ওরকম। ঠিক আছে, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, ওই জায়গায় আসো যে ওই যে লিটন দাসকে তুমি বলতেছিলে আন্ডার পারফর্মিং সুপারস্টার, ওই জায়গা থেকে বলো। হ্যাঁ, লিটন দাসকে আন্ডার পারফর্মিং সুপারস্টার বলা মনে করি আমি এই কারণে, কেন মনে করি এটা যদি ব্যাখ্যা দিই, পাকিস্তানের একজন সুপারস্টারের নাম বলেন আপনি। ওয়াসিম আকরাম। আরেকজন ওয়াকার ইউনুস। না, এরা অনেক পারফর্ম করছে। আরেকজন শহীদ আফ্রিদি। 25 এভারেজ একটা ম্যান, 400-র উপর ওয়ানডে খেলছে, তার 10,000 রান হয় নাই, খুব রেয়ার। আমরা এরকম 10,000ই অনেকের নাম ভুলে যাই, যেমন হচ্ছে তিলকরত্নে দিলশান, কিন্তু শহীদ আফ্রিদির নামটা মনে রাখি, ওই যে এন্টারটেইনিং একটা ব্যাপার আছে না, প্লেয়ারের কারণে। ক্যামেরা উপস্থিতি থেকে শুরু করে সবকিছু, বল কামড়াইতেছে, সতীর্থকে পিঠে, সবকিছুতে ও আছে আর কি উপস্থিত। কিন্তু সে অনেক ম্যান অফ দ্য ম্যাচের দিকে কিন্তু একদম টপে যেতে আছে, ম্যান অফ দ্য ম্যাচ আছে। হ্যাঁ, আমি এটাই বলছি। তুমি এভারেজ দিয়ে করলে মনে হয় বিষয়টা তারপরে জাস্টিস হচ্ছে না। না, সে তো একজন অলরাউন্ডার। আমি বলতেছি আর কি, সে আন্ডার পারফর্মিং কেন, কারণ হচ্ছে সে ওভার দ্য ইয়ার্স যতগুলো টুর্নামেন্ট খেলছে এর মধ্যে মাত্র 2টা পারফর্ম করছে। এটা আমি 1999 থেকে আমি ক্রিকেট দেখি, এক্স্যাক্ট একদম 1999 বিশ্বকাপ আমার মনে আছে। ওয়ার্ড্রোপের উপর বক্স টিভি রাখা ছিল, সব কাজিনরা মিলে দেখতাম। তখন তুমি তাহলে আরো অনেক ছোট ছিল। হ্যাঁ, আমি কেজি অথবা 1-এ পড়তাম এরকম। তো ওই সময়কার স্মৃতি আমার মনে পড়ে। আফ্রিদির খেলা আমি দেখতে বসতাম খুব আগ্রহ নিয়ে, আফ্রিদির ফ্যান ছিলাম। প্রথম বলটা ডট যাইতো, কোনো কারণে ব্যাটে লাগাতে পারে না, দ্বিতীয় বলে 6, 3 নম্বর বলে ও আউট। তো 3 বলে 6 রান, এটা আমি মনেই করতাম যে 4 বলে 10, 3 বলে 6 এরকম একটা স্কোর করে আউট হবে। এবং দিনের পর দিন এটা হইতো, যখন যেদিন ওর উপর সবচেয়ে ভরসা রাখবেন। ধরেন 2011 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, মোহালিতে খেলা, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, আপনার 10 ওভারে 70 থেকে 75 দরকার, ওই সময় আফ্রিদির দরকার সবচেয়ে বেশি। ওই ম্যাচটা আফ্রিদি হরভজনের ফুল টস বলে ক্যাচ তুলে আউট হয়েছে, ফুল টস বলে। তো লিটন দাসের উপর আমার কেন হয় এখানে, 2021 ওয়ার্ল্ড কাপ, দুবাইয়ের মাঠ, মানে একদম চকচকে পিচ, ওইখানে আমি দেখছি পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানও অনেক ফ্ললেসলি খেলতেছে, ওইবার পাপুয়া নিউগিনি ছিল। তারপর হচ্ছে মানে ছোট ছোট টিমের ব্যাটসম্যানরা খুব ভালো খেলতেছে, ওমান, ইউএই এরাও তো, হ্যাঁ মানে ওদের হাতে শট আসতেছে। লিটন দাসটা ওইখানে দেখে মনে হয়েছে মাত্র ম্যাচ খেলতে নামছে, 2015 সালে অভিষেক হয়েছে, এটা দেখে মনে হয় নাই। ওইখানে কিন্তু ওর প্রসপেক্ট ছিল এবং ওর ওইখানে যে সম্ভাবনা ছিল, ওর একা নায়ক হয়ে বের হওয়ার সুযোগ ছিল। ওয়েস্টের সাথে ম্যাচটা জিতাইলে তো একটা চান্স ছিল, ম্যাচটা যে ছক্কা বদলে ক্যাচ আউট হয়ে গেল। হ্যাঁ, তার উপর ক্যাচ মিস করছে, 2টা ক্যাচ মিস করলে একদম হ্যাঁ। তারপর হচ্ছে এগুলোর বাইরে হচ্ছে ধর মুস্তাফিজ সাইফুদ্দিনের ব্যাট পারফরমেন্স তো আছেই, মানে ওই বিশ্বকাপে। এরপর আসেন 2022-এ আমি খুব বেশি দোষ দিব না, কারণ একটা ম্যাচ দেখে আমি মনে করি, আমি মাঝে মধ্যে বলি এটা, যে লিটন না পুরো টুর্নামেন্ট ভালো খেলবে না, একটা ম্যাচ ভালো খেলবে, মানুষ ওইটা নিয়ে 1 বছর কথা বলবে। তুমি ইন্ডিয়ার এগেইনস্ট ইনিংসটা, তারপর হচ্ছে ওই 60 বলে 94 এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ 2019, এইগুলা মানুষ মনে রাখে। 69 বলে 94 এবং ইন্ডিয়ার বিপক্ষে যে ইনিংসটা, এটা আসলে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেকেন্ড বেস্ট ইনিংস টি-20-তে। ফার্স্ট হচ্ছে আশরাফুলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, হ্যাঁ সেকেন্ড বেস্ট, কারণ এটা হচ্ছে প্রথম ওয়ার্ল্ড কাপ। আশরাফুল ওই সময় যেই গার্ডস দেখাইছে ভাই, এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটসম্যান লিটন দাস বাদে এই গার্ডস দেখাইতে পারে নাই। এবং লিটন দাস ওই ম্যাচে নামছেই যে আমি 185 করবো, হয়ে যাচ্ছিল তো বৃষ্টির কারণে, দুনিয়া উল্টা বৃষ্টি, তারপর ও স্লিপ কাটলো 2 রান নিতে গিয়ে, আর ওইটাই আপনার ওই প্রায় বাউন্ডারি লাইন থেকে ডিরেক্ট স্টাম্পে লাগে, সব মিলে আসলে ভাগ্য, ওইটা কমপ্লিটলি আসলে ভাগ্য। হ্যাঁ, তো এরপরে লিটন দাস যেটা ছিল 2022-এ লিটন দাসের কথা যদি আমি বলি, টেস্ট ক্রিকেটে 12 নম্বরে আসছে, বাংলাদেশের হাইয়েস্ট। ওয়ানডেতে ভালো রান করছে, হ্যাঁ সেঞ্চুরি করছে 2টা বোধহয়, হ্যাঁ রান আসতেছে। টি-20-তে ভালো রান করছে, টেস্টে খুবই ভালো, মানে চমৎকার।
একটা ব্যাটসম্যানের না ওই যে একটা আমি মোটামুটি পারফর্মারদের একটা এইজের ধরি 28 থেকে 32-এর মধ্যে এরা ভালো খেলে আমার কাছে মনে হয়। ওই 28 থেকে 32-এর জাস্ট ওই সময়টাতেই কিন্তু লিটন দাস ভালো খেলতেছে, এরপর ওর কি হইতে পারে? এখানে হচ্ছে আমার প্রশ্ন। 23-এ এসেও কোথায় হারাই গেল? শুধুমাত্র ক্যাপ্টেন্সি আমার কাছে মনে হয় না, শুধুমাত্র ক্যাপ্টেন্সি আমার কাছে মনে হয় না এই কারণে, কারণ ও তো একজন পেশাদার ক্রিকেটার, ওর এটা লিভলিহুড। ওর আরেকটা জিনিস আমি প্রশংসা করি, আমি আপনাকে পডকাস্টের আগেও বলছি যে ও না মাছের ঘের দেওয়ার জন্য ক্রিকেট খেলে না, এই প্লেস ক্রিকেট ফর ক্রিকেট, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো ও যদি কনফিডেন্স না পায় এরকম পারফর্ম করে এরকম বলারদের পিটানোর পর, তাহলে আর কে কনফিডেন্স পাবে? তাহলে তোমায় কথাটা বলতে আসছো কেন? মানে তোমার কেন মনে হলো যে তোমার লিটন দাসের পডকাস্টে আসা উচিত? লিটন দাসের পডকাস্টে আসা হচ্ছে লিটন দাস ক্যারেক্টার, যেভাবে আপনার গল্পের ক্যারেক্টার ওইভাবে আমাদের ক্রিকেট জগতের একটা বড় ক্যারেক্টার। ওই যে আন্ডার পারফর্মিং সুপারস্টার, যখন আন্ডার পারফর্মিং শব্দটা বাদ দিই সুপারস্টার শব্দটা থাকে, সুপারস্টার ইজ এ বিগ থিং। লিটন দাস সুপারস্টার। লিটন দাসকে মানুষ যত ভুয়া বলুক যত গালি দেখ, কালকে ওরে হোটেলের লবিতে পাইলে ওর সাথে ছবি তুলবে 20 জন। ও কোথাও গেলে ওইটার একটা স্টার অ্যাট্রাকশন আছে। হ্যাঁ, আমাদের এইখানের মিডিয়ার যেই সেদিক থেকে ও ওই রকম বিজ্ঞাপন পায় না আমি বলবো, তাও স্যাভলনের মতো বড় ব্র্যান্ড ওর সাথে চুক্তি করছে, খারাপও পায় না একেবারে। তবে ও আমার ধারণা ও যদি আরেকটু হাসি খুশিভাবে মিডিয়া হ্যান্ডেল করতো, আর একটু মেকি হইতো, মানে যেটা হয় মানুষ, আর একটু 2-3টা সাংবাদিক ফ্রেন্ড থাকতো, এজেন্সির ফ্রেন্ড থাকতো, আমার ধারণা ও আরও অনেক বেশি ফ্লারিশ করতে পারতো। কিন্তু তখন আমার ধারণা ওর ক্রিকেটটা হ্যাম্পার হইতো। আমার মনে হয় ক্রিকেটের জন্য ওর আরেকটু নীরবতা চাই। কিছু মানুষ আছে না যে, যেমন আপনি লেখক হিসেবে বুঝতে পারবেন, দার্জিলিংয়ে গিয়ে লিখতে পছন্দ করে, এই ঢাকার কেউ ওর ভালো লাগে না, বা ধরেন কার্সিয়ংয়ে যাইতে চাই, সে ওইখানে গিয়ে লিখবে। ওরকম হচ্ছে ধরেন লিটন দাস। লিটন দাস মানে একটু লাইমলাইটের বাইরে থাকতে পছন্দ করে। হ্যাঁ, মানে তোমার সাথে কি লিটন দাস কখনো সরাসরি দেখা বা কথা হয়েছে? আমার 2018-তে একবার, 2019-এ একবার, আর 2022-এ একবার কথা হয়েছে। মোটামুটি 2বার ভালো কনভারসেশন হয়েছে, একবার খুব শর্ট হয়েছে। আচ্ছা, আমি লিটনকে নিয়ে যেহেতু হাজার হাজার শব্দ লিখি, এগুলো তো সবই আমার নিজস্ব অ্যাজামশন, মানে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা তার হাঁটা চলা দেখে, ফলে আমার এটা রিয়েলিস্টিক কিনা সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি সবসময় বলি যে লিটন দাসের ব্রেন যেভাবে কাজ করে, এইটা অনেকটা কবি সাহিত্যিক, মিউজিশিয়ান, এদের ব্রেনটা অনেকটা ওই রকম। মানে আমার কাছে সবসময় লিটনকে মনে হয় যে সে হচ্ছে একজন অ্যাক্সিডেন্টাল ক্রিকেটার, মানে তার ক্রিকেটার হওয়াটা তার কথাই ছিল না, এটা নিশ্চয়ই তুমি অনেক লেখায় দেখছো, কিন্তু সে ভুলবশত ক্রিকেটার হয়ে গেছে। যেমন তার কথা ইন্টারভিউগুলো দেখলে তুমি দেখবা যে ওর অনেক ইন্টারভিউতেই বলে যে আজকের ম্যাচ তো শেষ, পরের ম্যাচে তো 0 করে শুরু করা লাগবে, ক্রিকেট খুব হতাশার খেলা, আজকে 0 থেকে 100 করলাম, আবার কালকে 0 করা লাগবে। বা এই যে লাস্ট বিপিএলে যে 125 করলো, ওগুলো আজকে আমার দিনটা আমার ছিল। তো তোমার কি মনে হয় যে মানে এই যে ক্রিকেটার হওয়ার জন্য মানে যে ধরনের অ্যাগ্রেসিভনেস বা যেটা থাকা দরকার, এটা কি লিটন আসলে ভেতরে ভেতরে অনেকটা এরকম করতে গিয়ে মাঠে তার ওই অ্যাটিচিউডটা আসে নাই, নাকি সে আসলে ক্রিকেটটাকে সে, আমরা যেরকম ধরো যে শখের বসে ক্রিকেট খেলি, ক্রিকেট খেলাটাকে সে আসলে একটা এন্টারটেনমেন্টের জায়গা থেকে দেখে, ক্রিকেট খেলাটাকে সে বাংলাদেশের লোকজন যেরকম একদম, ইভেন ইন্ডিয়াতেও যেরকম একদম খুব সিরিয়াসলি একদম রিচুয়ালের মতো করে দেখে, তার কাছে কি ক্রিকেট খেলাটা নিশ্চয়ই একটা খেলা? আমার কাছে এখানে বেশ কয়েকটা পারসেপশন আছে। প্রথম হচ্ছে, আপনি যেহেতু বলছেন কথা বলার কথা, আমি মনে করি যে স্বামী স্ত্রীর মধ্যেও সারাদিন একসাথে থেকেও একে অপরকে অনেক সময় বুঝতে পারে না। তো এই অ্যাজাম্পশন ম্যাক্সিমাম টাইম ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লিটন দাসের ক্ষেত্রেও আমি এটা বলবো, কিন্তু লিটন দাসের একটা জিনিস আমার চোখে লাগে, সেটা হচ্ছে সে রাইগা থাকে। ধরেন তারা যদি জিজ্ঞেস করেন যে আজকে আপনি 25 রান করে কেন আউট হলেন, ও জিজ্ঞেস করবে 25 রান কি কম? এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে একটু ওর মধ্যে নেগেটিভিটি তৈরি করে, ওর মধ্যে একটা রেজ তৈরি করে। একই সাথে 2016-17 সাল থেকে কিছু জিনিস রিলিজিয়াস সেন্সিটিভ ইস্যুতে ওর বেশ কিছু কথা শোনা লাগছে। বিশেষ করে ও একবার লক্ষ্মী পূজার একটা পোস্ট দিছিল, সেইখানে খুব বিরূপ মন্তব্য হয়েছিল, এটা আমার মনে পড়ে। এবং সেই সময়ে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে এরকম হয়েছিল, যেমন নাসির হোসেন তার বোনের সাথে বিমানে একটা ছবি দিয়েছিলেন, তখন এটা নিয়ে খুব মাশরাফি ওর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করছিল এই ইস্যুতে, এই ধরনের ঘটনাগুলো করছিল। আমার কাছে মনে হয় কি, ও বাংলাদেশের ওয়ান পোর্শন অফ হিউম্যান যারা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ, তাদেরকে শত্রুভাবাপন্ন মনে করে এবং তাদেরকে দেখা দেওয়ার জন্য কিছু একটা করার করে। এই জায়গাটা আমার মনে হয় একটা হ্যাম্পার ওর মাথায় থাকতে পারে, যে আমি যেহেতু একটা নির্দিষ্ট কমিউনিটি থেকে আসছি,
এই জিনিসটা হইতে পারে, এবং ওর তো কথা শুনতে হয়, এটা তো মিথ্যা না। খারাপ খেললেই কথা শুনতে হয়। আমার সাথে সঞ্চিতার তো প্রায় কথা হতো এক সময়, এই ওর বাচ্চা হওয়ার পরে এখন আর আগের মতো কথা হয় না, বা আমিও তো এখন আর রিটনকে আগের মতো অত দেখিও না। তো তখন বলতো যে এমন কোনো দিন নাই যেদিন মানে শখানেক মেসেজ আসতো না যে ওদের দেশ ছাড়া হুমকি করা যায় না, যে তোরা কেন বাংলাদেশে আসিস, তোরা কেন ইন্ডিয়া যাচ্ছিস না, এইসব নিয়ে প্রতিদিনই এরকম হইতোই। সো এটা তো একটা ইস্যুই। ওকে, এই যে তুমি যদি পারফরমেন্সের কথা বলি, লিটন দাসের ওয়ান ডে পারফরমেন্স আসলে অনেকদিন ধরেই খুবই খারাপ, খুবই খারাপ। 2023 সালে যদি বলি, 2023 সালে বিশ্বকাপে 2টা 50 আর বোধহয় আয়ারল্যান্ডের সাথে, এখানে আমি একটু স্লট নিয়ে কথা বলতে চাই। 2023 বিশ্বকাপে লিটন খারাপ খেলে নাই, 2টা 50 করছে, 2টা 50 করছে। আমি বলবো যে 2023 বিশ্বকাপে লিটন খারাপ খেলে না, এবং লিটনের বিরুদ্ধে কিছু মানে এটা কি বলে সারোগেট প্রোপাগান্ডা ক্রিয়েট হয়েছে। লিটনই কি ডুবাইছে কিনা এই ধরনের কিছু রিপোর্ট আসছে। 2023 আর 2019 বিশ্বকাপের মধ্যে বাংলাদেশের বেসিক পার্থক্য ছিল সাকিবের পারফরমেন্স। ওই পারফরমেন্স ভাই ডেইলি আসে না একদম। আমি স্কোর কার্ড ধরে ধরে এটা মিলাই দেখছি। ওয়ান ডাউনে যে ব্যাটসম্যানটা, ওই ব্যাটসম্যানটা রানের সাথে এই বিশ্বকাপের একদম প্রতিটা ম্যাচ, যেহেতু 9টা ম্যাচ এবার আমাদের ওয়ান ডাউনে খেলছে হচ্ছে শান্ত, সে 9 ম্যাচের 6টাতে সিঙ্গেল ডিজিট আউট হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। আরেকজন হচ্ছে 6 ম্যাচে এবার 50 করছে, 2টা সেঞ্চুরি সহ। সো ইটস এ বিগ ডিফারেন্স আসলে। এখানেই আসলে মূল পার্থক্যের বিষয়টা তৈরি হয়েছে। এবং টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই আমার খুব সম্ভবত মনে পড়ে ক্রিক বাজ এরকম একটা রিপোর্ট করছিল, ইজ লিটন ফেইলিং অ্যাগেইন অন ওয়ার্ল্ড কাপ, এই টাইপের একটা রিপোর্ট। আমার কাছে মনে হয় না যেটা খুব ওইটা হচ্ছে হোটেলের ঘটনার পরে আরেকটা করছে শুধু পারফরমেন্স নিয়ে। আবার বিডি নিউজ 24 এরকম একটা রিপোর্ট আসছিল লিটনের বিরুদ্ধে। সো আমার কাছে মনে হচ্ছে এগুলো হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, কারণ ওই বিশ্বকাপে পারফর্মারকে আপনি মুশফিককে ধরেন, মুশফিক মিরাজের চেয়ে কম রান করছে ভাই ওই বিশ্বকাপে। আমার তো মানে এই আলাপটা আমার মাথায় আসছে, বাট আমি এটা শেষ করি যে তুমি যদি শুধু বাংলাদেশের কনটেক্সটে ধরো, তাহলে লিটন এখনো পর্যন্ত 2023 বিশ্বকাপে যা পারফর্ম করছে ওপেনার হিসেবে, বাংলাদেশের ওপেনার হিসেবে এটা কিন্তু বেস্ট পারফরমেন্স। মানে তামিমের এত বিশ্বকাপ খেলে এটা করতে পারে নাই। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে 2023 থেকেই যদি দেখি আমরা, ইংল্যান্ডের সাথে যে সিরিজ হলো জানুয়ারিতে, সেখান থেকেই সেই আসলে খারাপ পারফর্ম করতেছে। মাঝে আয়ারল্যান্ডের যে হোম সিরিজ হয়েছিল সেখানে 77 রানের টেনিস ছিল, ওইখানে 2টা করছিল, 2টা 50 করছিল। কিন্তু এরপর থেকে আসলে ইংল্যান্ডের সাথে 77 রানের টেনিস, ওটা টি20 ওয়ান ডেতে না, টি20। আচ্ছা। তো এশিয়া কাপেও সে খারাপই খেলছে। সে আসলে 2023-এর ওয়ান ডে থেকেই খুব খারাপ খেলতেছে বিচ্ছিন্নভাবে। ইয়েতে ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচ ভালো খেলছিল, আবার এরপর যে নিউজিল্যান্ড সিরিজ, সেখানে 3 ম্যাচের কোনোটাতেই ভালো খেলে নাই। এরপর তো 24 সালে তো সমানে ডাক মারতেছে। সো আমার কথা হচ্ছে যে যদি আমি পারফরমেন্সের কথা চিন্তা করি, লিটনকে যেহেতু একটা ওয়ান ডে ক্রিকেট আসলে টপ অর্ডারদের উপর নির্ভর করে, সুতরাং লিটনকে ড্রপ দেওয়া যেতে পারে পারফরমেন্সের কথা চিন্তা করি। কিন্তু একই সাথে আমি এটাও বলতে চাই, মুশফিকুর রহিম তুমি কি বলতে পারবা, মানে মুশফিককে লাস্ট কবে কোনো সিরিয়াস কোনো টিমের এগেনস্টে কোনো আছে, মানে মনে রাখার মতো ইনিংস আছে ওয়ান ডেতে? হ্যাঁ, না মনে করতে পারবো। এটাই তো আমি বললাম, মুশফিক মিরাজের চেয়ে কম রান করছে। সেটা আমি বলি, সেটা হচ্ছে 2022-এ আফগানিস্তানের সিরিজ ছিল না, ওইখানে সে একটা ম্যাচে 86 করছিল, লিটন 136 করলো, সে 86 করছিল। থার্ড ম্যাচে মনে হয়, তাহলে সেকেন্ড ম্যাচে। আচ্ছা, প্রথম ম্যাচ তো আফিফ আর মিরাজ জিতাইলো। হ্যাঁ, ওইটা সেকেন্ড ম্যাচ 86 করছিল, সেটা 2022-এ। মনে আছে। এরপরে 2022 গেল, 23 গেল, 24 গেল। মুশফিকের ওয়ান ডেতে কোন ইনিংস আছে না মনে রাখার মতো নাই। ওকে টানতেছে কেন এখন? হ্যাঁ, সে 23 সালে আয়ারল্যান্ডের এগেইনস্টে একটা সেঞ্চুরি করছিল। এখন তাদেরকে আমরা মুশফিককে আয়ারল্যান্ডে বিচার করব। 329 করছিল বাংলাদেশ, হাইয়েস্ট মনে হয়। তো আমার কথা হচ্ছে যে তুমি মুশফিককে যখন তুমি ক্যারি করতেছো তখন হচ্ছে তার অতীত এটা সেটা আসতেছে, তাহলে তার পারফরমেন্সের আন্ডার পারফরমেন্সকে তুমি যখন কিছু বলতেছে না। কিন্তু দেখা যাচ্ছে যে রিটনের ক্ষেত্রে নির্বাচক রিপুর যে ইস্যুটা, তোমার কি মনে হয় না যে রিপুর সাথে রিটনের যে এটা আসলে এখানে অনেকটা পার্সোনাল কোনো ব্যাপার থাকতে পারে? পার্সোনাল ব্যাপার হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের এই টাইপের লোকজনের একটু পপুলিস্ট হওয়ার একটা প্রবণতা আছে। এই ধরনের লোকজনের যেমন আইসাই কিছু ধর্তক্তা মারপের এক টাইপের একটা অ্যাটিটিউড দেখায়, মনে হয় যে এবারও সংস্কার করে ফেলবে এই টাইপের, যে এবার আমি সব ঠিক করে ফেলবো। কিন্তু দেখবেন যে ওই একই লুপের মধ্যে এরা ঘুরতেছে এবং অদ্ভুতভাবে
মানে টিম সিলেকশন তো একটা অনেক মেসিভ জিনিস আসলে। টিম সিলেকশনের জন্য অনেক ধরনের ক্রাইটেরিয়া, অনেক কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ, আমি বলতে পারি যে লিটনের পরিবর্তে একজন আনলাম, সে হয়তো সেঞ্চুরি মেরে দিতেও পারে আমার এটা, কিন্তু আপনি প্রসেসটাকে ঠিক রাখছেন। জবাবদিহিতার জায়গা কোথায়? জবাবদিহিতার জায়গা হচ্ছে একজন ক্রিকেটার যখন আপনারা জিজ্ঞেস করবে যে ভাই আমার রান এইটা, মুশফিক ভাইয়ের রান এইটা, আপনি কাকে বাদ দিবেন, কেন বাদ দিবেন? তার উপর হচ্ছে আমি ওপেনার, বাংলাদেশে ওপেনার নিয়ে স্কারসিটি চলে, আমি লিটন টাইপের ব্যাটসম্যানকে 10 ম্যাচ খারাপ খেললে আমি বাদ দিব না। ড্রপ করে একাদশ থেকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে কেন? হ্যাঁ, এখানে আমার একটা লজিক আছে, কারণ এখানে 10 ম্যাচ খারাপ খেললে আমি বাদ দিব না, কারণ হচ্ছে এরা হচ্ছে যেদিন পারফর্ম করে ওদিন মনে রাখার মতো পারফর্ম করে। যেমন হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল এই বিশ্বকাপের আগে ওর দলে ঢোকার কোনো সম্ভাবনা ছিল না। আপনি যদি স্ট্যাট দেখেন, এই বিশ্বকাপে ঢুকেও 200 রানের মতো এমন একটা ইনিংস খেলছে, আজীবন মনে রাখার মতো একটা। এটা কেউ কোনোদিন ভুলবে না। হ্যাঁ, মানে এটা ওয়ার্ল্ড বেস্ট ইনিংস বলা হয়। দেখছে তার পক্ষে ভোলা সম্ভব আপনি না। গ্লেন ম্যাক্সওয়েলের 2023 এর স্ট্যাট দেখেন, আপনি ওরকম কিছু না, গ্লেন ম্যাক্সওয়েল তো সারা জীবন এরকমই, সে তো কখনোই খুব আহামরি ধারাবাহিক থাকে না, ধারাবাহিক ছিল না। একটা ম্যাচে এমন খেলা দেয় এটা গল্প। গ্লেন ম্যাক্সওয়েল আরেকটা জিনিস আমার মজা লাগতো যে ও কখনো সেঞ্চুরির জন্য খেলতো না, ওর সেঞ্চুরিগুলো 94-তে গিয়ে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যেত এরকম। গ্লেন ম্যাক্সওয়েল আলাপে যাবো না, বাট এই টাইপের ব্যাটসম্যান আপনার পুষতে হয়, এদেরকে আলাদা মেন্টাল সাপোর্ট এবং মেন্টাল ব্যাকিং দিতে হয়। হ্যাঁ, আপনি ওইটা দিতে না পারেন সমস্যা নেই, কিন্তু আপনি তাকে বাদ যখন দিচ্ছেন আপনি একটা সিরিয়াস লজিকে আসেন। আপনি জানেন সে বিশ্বকাপ খেলবে, আপনি জানেন যে ওই টুর্নামেন্টটা খেলবে, যেমন 2024 টি20 ওয়ার্ল্ড কাপে লিটন দাস খেলবে, এটা সবাই জানি আমরা। সেই টুর্নামেন্টের আগে কেন আপনি একটা প্লেয়ারকে বসায় একটা নাটক করে এক ম্যাচের জন্য তা আবার ঢাকা ক্লাবে ঢাকার লিগে খেলাইতে পাঠাইতেছেন, এটা তো খুব ফানি। আপনি কোনো প্লেয়ারের সাথে এটা করতে পারেন, লিটন দাস তো দূরের কথা। আপনি যদি জাকেরকে নিয়ে চিন্তায় থাকেন, জাকের ওয়ার্ল্ড কাপে যাবে, জাকের আপনার স্কোয়াডে থাকবে এবং আপনার যেই বেতন মানে আপনার টিএডি এর মধ্যে যেসব সুযোগ সুবিধা এটা তার পাইতে হবে। একজন ক্রিকেটার, আমি সবসময় এটা বলি, শিক্ষক, রিসার্চার, ডাক্তার এবং আর্ট নিয়ে যারা কাজ করে, এদের যদি চাল ডালে চিন্তা করা লাগে ওই কাজ ওদের কখনো হবে না। লেখক, আপনি আরো ভালো বলতে পারবেন, এদের দিয়ে ওই কাজ হবে না। ও যদি চিন্তা করে দারোয়ানের 300 টাকা দেওয়া হয় নাই, বাসার ডিম কেনা লাগবে 2 ডজন, ওদের দিয়ে এই কাজ হবে না। ওরা এইসব দিয়ে একদম নির্ভর করতে হবে। ওরা হচ্ছে আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠিয়ে দিলেন একদিনের নোটিসে, তারপরে ও কোথাও নাই আসলে, কিন্তু নো বোর্ডে সব মিডিয়ায় এরকম। আর লিটন এরকম না যে রাত্রে ফেসবুক লাইভে এসে বলবে আমার সাথে কি ঘটেছিল, ঠিক আছে, এরকম না। সো এটা হয় না আসলে, ওইখানে অনেক বড়ই থাকে। বাংলাদেশের আমি লিপুর নাম আলাদা করে নিচ্ছি না, কারণ বাংলাদেশের সব নির্বাচক এই টাইপের কাজ করছে না, কিন্তু লিটনের সাথে যেটা করছে এটা যেমন 2023-এ আমি আলাদা করে বলি, 2023-এ আমি সবচেয়ে খারাপ কাজ করছি আমরা তানজিদ তামিমের সাথে। তানজিদ তামিমের চেয়ে সৌম্য সরকার যদি 2023 বিশ্বকাপের দলে থাকতেন, তামিম ইকবাল যেহেতু নিজেই সরে গেছে ওর নাম নিচ্ছে না, সৌম্য সরকার যদি ওই দলে থাকতো, আমার কাছে মনে হয় তানজিদ তামিমের চেয়ে 200 রান বেশি করতো, উইকেট। তারপর কিন্তু ওই যে নিউজিল্যান্ডের সাথে ম্যাচে ডাক মারলো, এরপর আর কোথাও নাই। এটাই তো বলতেছি, আপনি এক ম্যাচ দিয়ে কেমনে জাজ করেন? এটা তো পুরো অপরাধ। মানে হচ্ছে তানজিদ না, একজন দলে নাই, যদি চিন্তা করো তানজিদ দলে আসছিল কিভাবে। তানজিদ দলে আসলো ইমার্জিং এশিয়া কাপে 3টা 50 করলো, হ্যাঁ, সেইখান থেকে সে দলে ঢুকে পড়ছে। তার আগে তো আগে পরে কোথাও সে ছিল না। হ্যাঁ, না, একজন প্লেয়ার যে দলে নাই তাকে আপনি ধরেন, আপনি আর আমি একটা, আপনি এডিটর, আমি সাংবাদিক, আপনি আমাকে পছন্দ করেন বা না করেন, আপনি আমার বললেন যে আগামী সপ্তাহে একটা স্পেশাল প্রতিবেদন আনতে হবে, যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ লাগবে। এটা না করতে পারলে তোমার চাকরি থাকবে না। এটা তো আমার প্রতি একদম পুরো অবিচার হবে। আপনি সৌম্য সরকারকে ওই কাজটাই দিচ্ছেন, ও তো কোনো ইসেই ছিল না। হুট করে প্রতি বিশ্বকাপের আগে এই নাটকটা হয় 2 জনের নিয়ে, একজন সৌম্য আর একজন সাব্বির। দেখবেন প্রতি বিশ্বকাপের আগে, বিশেষ করে টি20 বিশ্বকাপের আগে, এবারও হবে, দেখেন সাব্বির কিছুটা খেলছে না, 2026-এর জন্য ওরা চিন্তা করবে, চিন্তা করে ওরা বিশ্বকাপের আগে একটা সিরিজে খেলাবে, সেটা হবে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের সাথে, এরকম হবে। এবং তখন হচ্ছে ওরা দিয়ে করবে, তারপর হচ্ছে ওরা আবার বলবে যে ওর হচ্ছে ভালো না, ডিসিপ্লিন ভালো না, ম্যানার ভালো না। ডিসিপ্লিন ম্যানার দিয়ে যদি ক্রিকেট হইতো, শেন ওয়ার্ন, অ্যান্ড্রু সাইমন্স জাতীয় টিমে চান্স পাইতো না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমরা এইসব বিষয়ে অনেক বেশি তুলে আনি। সাইফুদ্দিনরে বাদ দিবেন, সাইফুদ্দিনরে আমার এভারেজ ক্রিকেটার মনে হয়, ইউটিলিটি ক্রিকেটার, 15 জনে থাকতে পারে, সমস্যা নেই, বোলিং পারে, হালকা ব্যাটিং পারে। আপনি ওরা বাদ দেওয়ার সময় ওরা হচ্ছে তখন কথাবার্তা এমনভাবে বলেন যে একটা ক্রিমিনাল, এটা ঠিক না। সাব্বির কি করছে? সাব্বিরের লাইফ একটা এভারেজ বাংলাদেশি পুরুষ মানুষ, তরুণ যারা, ওদের মতোই ও আর কি। একটু আমি বলবো যে ও মানে লাইমলাইটে থাইকা কাজগুলো করছে দেখে ব্যাপারগুলো অনেক বেশি ফোকাসে আসছে।
আপনি যদি ভালো মানুষ চান তাহলে সেটা বিজ্ঞাপন দেন যে আমি একজন পবিত্র ভালো মানুষ চাই আমাদের ক্রিকেট দলে 11 জন ভালো মানুষ। হ্যাঁ মানে সাব্বির তো ওরকম পারফর্মও করে নাই, যে কারণে হয়তো আন্ডার পারফর্মের রিজন হিসেবে এগুলো আসে না। আপনি দেখেন এইটাই বলতেছি, বাদ দেওয়ার জন্য জবাবদিহিতে এটা ইম্পর্টেন্ট। সাব্বির যখন প্রথম ওয়ানডে টিম থেকে বাদ পড়ে 2019-এর পরে বলতেছি, ওই সিরিজে ওর একটা 50 আছে। আচ্ছা, শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজে হচ্ছে তামিম টানা 6 ম্যাচ বোল্ড হয়েছে বিশ্বকাপ সহ, মালিঙ্গার বিদায়ী সিরিজে টানা 3 ম্যাচ বোল্ড হয়েছে। সেম কথা অন্যদের নিয়েও আসা উচিত না, এটাই বলতেছি। এই জবাবদিহিতার জায়গাটা ওইখানে আসে না। মাশরাফি বিন মুর্তজা যখন দিনের পর দিন বল হাতে ভুগতেছিলেন তখন কিন্তু এই টপিকটা বারবার আসতেছিল যে উনি কবে ছাড়বেন। অন্যদের বেলায় তো এই টপিকটা জিজ্ঞেস করা হয় না যে উনি কবে ছাড়বে, উনি ছাড়বে কেন, এটা তো বোর্ড ডিসিশন নেবে সবার ব্যাপারে। তখন হচ্ছে সিনিয়র ক্রিকেটার সিদ্ধান্ত নিক, তারাই সবকিছু করবে। এটাই তো সবচেয়ে আমার পয়েন্টটা ওখানেই, মানে যে আপটা করতেছিলাম যে মুশফিক যে 2023 বিশ্বকাপে খেলছে, এটাই আমার কাছে বিস্ময়কর লাগে। সেই মুশফিক এখনো খেলতেছে, কোনো রকম কোনো পারফরমেন্স নাই। তাহলে মুশফিকের পারফরমেন্স নিয়ে কোনো ক্রিটিক কেন নাই? মুশফিকের পারফরমেন্স নিয়ে ক্রিটিক নেই, এটা আমার কাছে বড় মনে হয় যে ও একটু আন্ডার দ্য থাকতেছে, মানে ও অত বড় সুপারস্টারও না আলোচনা করে। ইভেন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় মুশফিকের একটা নির্দিষ্ট সার্টিন ফ্যান বেজ আছে, কিন্তু ওর নিয়ে ওভারঅল আলোচনা হয় না। এটা আমি একটু জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষিতে আমি আপনাদের বলি। জুলাই আগস্ট আন্দোলন যখন তুঙ্গে, মুশফিক হচ্ছে এরকম একটা বান্দর এরকম উল্টা করে একটা ছবি দিছিল, ছবি পোস্ট করছিল। ওইটা হচ্ছে খুব মানে গালিগালাজ এবং স্ক্রিনশট ভাইরাল হয়ে যাওয়ার পর জাস্ট আপনি ফোকাসটা দেখেন, মক্কায় এরকম দোয়া করতেছে এরকম একটা ছবি দিছে, মনে হয় 1 ঘন্টার ইসের মধ্যে। সাকিব আল হাসান কিছু লেখে নাই পুরোটা সময়, কোথাও একটা শব্দও লেখে নাই। তার বউ পোস্ট দিছে যে হ্যাভিং এ গুড ডে ইন টরন্টো। তো ওকে নিয়ে কথা হয়েছে, ঠিক আছে, আওয়ামী লীগের এমপি, মানে নির্ঘাতভাবেই তার এই কথাগুলো শুনতে হইতো। রাজনীতিতে সে আসছি, এটা তার হচ্ছে ওই যে ব্ল্যাঙ্ক চেক দেয় না, ওই ব্ল্যাঙ্ক চেক সে সই করেই আসছে, তো এটা তার শুনতেই হইতো, সমস্যা নেই। কিন্তু মুশফিকরে কিন্তু এটা নিয়ে তেমন কোনো প্রশ্ন শোনা লাগে নাই। আপনি যদি মুশফিকের ক্যারিয়ার পুরোটা দেখেন, পুরোটা সময়ই হচ্ছে তার সে এটা পাইছে। আবার একই সাথে আবার তার সাথে কিছু ছোট ছোট হয়েছে, যেমন হচ্ছে তাকে যখন ক্যাপ্টেন্সি থেকে রিমুভ করছে, আমি না রিমুভালের সময়টায় কোনো লজিক খুঁজে পাই না বাংলাদেশের কর্তাদের। রিমুভালের সময়টা তারা জাস্ট আমার কাছে মনে হয় কি এর ছুড়ে ফেলে দিই, এবং এইটাতেই আমাদের ক্রিকেটটা বেটার হবে। তখন মিডিয়াও এরকম নতুন এরা, নতুন যুগ, এই টাইপের কিছু হেডলাইন করে। এবার অমুকের যুগে পড়লো বাংলাদেশ। ফিল সিমন্স যখন আসছে, ফিল সিমন্স ইজ এ এভারেজ কোচ, আমার কোনো সমস্যা নেই, আর বাংলাদেশে এভারেজ কোচরাই আসবে, তাতেও সমস্যা নেই। কিন্তু তার আসার যেই পরিকল্পনা ছিল ওভারঅল, তখন হচ্ছে যেই ধরনের হেডলাইন আসছে, এগুলো ফিল সিমন্স ডিজার্ভ করে না, অনেক ওভার। আমি হাতুড়ি সিংহকে পছন্দ করি না, কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা দল সেটি তাদের কোচকে স্যাক করছে। হ্যাঁ, এবং ওই সময়ে তোমার বড় ভাই নোমান মোহাম্মদ এবং এই রিয়াসাত আজিম যেরকম একটা এজেন্ডা নিয়ে একের পর এক লিখতে ছিল, যাতে মনে হচ্ছে যে হাতুড়ি সিংহের কারণে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে। সো তোমার কি মনে হয় যে এই যে ফারুক আহমেদ হাতুড়ি সিংহকে যেভাবে ব্যক্তিগত ক্ষোভ থেকে অপসারণ করলো, এই প্রক্রিয়াটা আসলে তুমি সিমন্সের কথা হয়তো বললা? হ্যাঁ, এইটা তো একটা ব্যাপার আছে। এটা আমি একটু আরো পিছনে যাই। 2022-এ এরাই হচ্ছে রাসেল ডোমিঙ্গোকে বাইর করছে, একদম সরাসরি নিয়োজিত ছিল, প্র্যাকটিসে ঢুকতে দেয় না, এই করতে দেয় না, এইসব রান্নাকাটি করে। এবং এরা হচ্ছে, আমি নাম বলবো না, বাংলাদেশের একজন সিনিয়র ক্রিকেটারের পেইড। ওই সিনিয়র ক্রিকেটারের যে কোচ পছন্দ হয় না, এরা ওই কোচের বিরুদ্ধেই লাগে একদম। এটা রাসেল ডোমিঙ্গো, তারপর তার আগে ছিলেন যে ফিল্ডিং কোচ আমাদের সিনিয়র ক্রিকেটার তো মাশরাফি, মানে ওই পঞ্চপাণ্ডব যেটা, সো এর মধ্যে তো সিনিয়র ক্রিকেটার বললে লোকজন ধরেই নিবে হয় সেটা তামিম অথবা সাকিব, যাদের সাথে কোচের ঠিক আছে, তাহলে আমি ধরে নিই যে তামিম অথবা সাকিব। এবার বললো যার পছন্দ হয় না তার বিরুদ্ধেই লাগে। সো এটাই হয়েছে। যেহেতু অনেক বেশি তামিমের ফ্যামিলি ওরিয়েন্টেড বোর্ড যখন গঠন হয়েছে, এটা এক সময় হইতই, এবং পরে সুযোগ পাইছে। মানে আমি বলে দিলা না, আমি বলতেছি যে এই
ইসের পরে আর কি, মানে পাকিস্তান হোয়াইট ওয়াশের পরে যখন ফারুক আহমেদরা আসলেন, তখন তো ওই পুরো জিনিসটা ওইভাবে আসলে প্লট, এবং ফারুক আহমেদ আসার পরই সে কিন্তু বক্তব্য দিচ্ছে হাতুড়িকে সাইজ করার জন্য, সে হচ্ছে তক্কে তক্কে আছে। বাংলাদেশ ওই সিরিজটা জিতে গেছে দেখে ওই সময় পারে নাই, পরে যখন সুযোগ পাইছে তখন করছে। এবং এই সিদ্ধান্তটা হচ্ছে ফারুক আহমেদের যে কত বাজে বোর্ড প্রেসিডেন্ট, এটার সবচেয়ে বড় উদাহরণ। বাজেট চেয়েও বড় কথা বলবো, এটা হয় না আসলে কোনো এই জিনিস হয় না। মানে এর জন্য আমি টক শো স্টারদের কোনো দায়িত্ব দিতে চাই না। টক শো স্টাররা যখন দায়িত্বে আসে, আমি মনে করি যে আমি এই যে পটর পটর করতেছি, আমি যদি লাইনে আমার দায়িত্ব দেওয়া হয়, আমি এমন কিছু কাজ করব যেগুলো আসলে আমাদের ক্রিকেটে খুব একটা ভালো। যেমন আমি সাকিব ফ্যান, আমি হয়তো সাকিবকে ক্যাপ্টেন করে নিয়ে আসবো, এটা ক্রিকেটের জন্য খুবই খারাপ হবে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট যে লাইনে চলতেছে। সো আমি ওই যে পার্সোনাল যে কথাগুলো বলতেছে এগুলোকে জাস্টিফাই করার জন্য যখন আমি মাঠে নামবো, তখন আসলে হয় না। রিয়েলিটি ইজ অলওয়েজ ডিফারেন্ট, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, মানে ফারুক আহমেদের আমলেই তো সবচেয়ে বেশি বিতর্কিত বিপিএল এবারই হচ্ছে না? হ্যাঁ, সেকেন্ড পিসিকে ওয়াইড দিচ্ছিল বলাররা, আমি আসলে দেখি না এবার একেবারেই, কিন্তু বিপিএল এর বিতর্কগুলো শুনতেছি। হ্যাঁ, প্রথম আলোতে দেখছি, প্রথম আলো একটা রিপোর্ট ছিল যে চোখে না দেখলে বিশ্বাস হবে না যে এটা বিপিএল। না, আমি তো এই লিটনের দলের খেলাগুলো দেখি, তো লিটনের দলে দুইটা বলার আছে, একটা আফগানিস্তানের, একটা হচ্ছে ইন্ডিয়ান আমেরিকান। আচ্ছা, সো এরা মনে করো যে বাংলাদেশের সূর্য তরুণ ক্লাবেও চান্স পাওয়ার মতো প্লেয়ার না। তাদের নিয়ে একটা রিপোর্ট হয়েছে প্রথম আলোতে, কোথা হতে এলো এরা, ওই যে ওবায়দুল কাদেরের ভঙ্গিতে আর কি কথাটা লিখছে ওরা। মজা লাগছে এটা দেখে। হ্যাঁ, মানে আমি যখন ঢাকা ক্যাপিটালস থিসেরা পেলার মতো একটা অবসরপ্রাপ্ত প্লেয়ারকে দিছে, ক্যাপ্টেন দিছে, এবং লিটন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করার পরও যখন এটাতে ক্যাপ্টেন্সি করে নাই, গত বছর তো সে কুমিল্লার ক্যাপ্টেন্সি করছে, তার মানে লিটনের দিক থেকে কোনো ইস্যু ছিল না। তখনই আমার মনে হয়েছে যে এই দলটা সম্ভবত ফিক্সিং করবে। আমার আরেকটা সময় মনে হয়েছে, কারণ হলো যে শাকিব খান যখন দলের মালিকানা নিচ্ছে তার ঠিক কয়েকদিন পরে শাকিব খানের দুইজন মানে কথিত পার্টনার বুবলি এবং অপু বিশ্বাস, তারা দুইটা বিজ্ঞাপন দিছে। আপনি যদি দেখেন তাদের ফেসবুক পেজে, আমি দেখি না এইসব ফলো করি না, এদের এটা আসছে, ফলো করতে হয় না, স্পন্সর্ড পোস্ট দেয় তো এরা, আমার কাছে আসে না। তো এদের হচ্ছে ছিল যে দুইটা বেটিং অ্যাপের এরা প্রচারণা করছে। আচ্ছা, তখন থেকে আমি শিওর ছিলাম যে এই কাজটা হবে। হ্যাঁ, তখন আমার মনে হচ্ছে কারণ বুবলি আর অপু বিশ্বাসের কাছে বেটিং অ্যাপের অ্যাড আসার কথা না, ওদের লাইনের না। হ্যাঁ, মানে লিটনকে ক্যাপ্টেন্সি দিলে তো এই ফিক্সিং গুলো করাটা কঠিন হইতো। ভালো হয়েছে আসলে। লিটনের যেটা উচিত ছিল আমার কাছে মনে হয় যে এই টিম ছাইরা রেস্ট নেওয়া উচিত ছিল। না, এটা কি ধরনের কথা? তুমি তো এটা খুব একটা আনরিয়েলিস্টিক কথা বলে। একটা ক্রিকেটার বিপিএল না খেলে সে রেস্ট কেন নেবে? রেস্ট নেবে এই কারণে, বিপিএল খেলে সে মিনিমাম 60 থেকে 70 লাখ টাকা পায়। টিমের বিরুদ্ধে আকশু রিয়েল একটা অনুসন্ধান করে, আমি বলবো দুইটা করা উচিত। একটা হচ্ছে রংপুর রাইডার্সের বিপক্ষে, একটা হচ্ছে এই দলের বিপক্ষে রিয়েল অনুসন্ধান। যদি কিছু আসে সেক্ষেত্রে লিটনের ফাইসা যাওয়ার সুযোগ আছে। আমি চাই না এই ক্যারিয়ারের এই পর্যায়ে আইসা কোনো কিছু না। লিটন ফাইসা যাওয়ার মতো তো, সে তো ক্যাপ্টেন না, কিছু করেও নাই ধরেন, কিন্তু এখানে তো টিমের উপর আসে এবং ও এমন আহামরি পারফর্মারও না। তখন তো প্রশ্ন উঠবে যে কেন এই পারফরমেন্সগুলো আসে নাই। যে এই ম্যান 50 বলে 100 করতে পারে, ওই ম্যান কেন 25 বলে 27 করবে আরেক ম্যাচে? না, সেটা করতেই পারে, হ্যাঁ করতেই পারে, কিন্তু যখন ওভারঅল দলের বিরুদ্ধে প্রশ্নটা আসে, হ্যাঁ মানে সে কিপিং এর সময় কোনো উল্টাপাল্টা করে নাই, হি ইজ ওয়ান অফ देम। তার এমন কোনো শট খেলে নাই যেটা দেখে তার মনে হইতে পারে যে সে ফিক্সিং করতেছে, মানে বাট হি ইজ ওয়ান অফ देम। রিটন বা মুস্তাফিজকে দেখে আমার দল হিসেবে যখন খেলে, রিটন বা মুস্তাফিজকে দেখে আমার এরকম মনে হয় না যে তারা, হয়তো না, আমিও বিশ্বাস করি। রংপুর রাইডার্সের কথা কেন বলতেছে? রাজশাহীর কাছে 2 ম্যাচ হারা নিয়ে না, কি কারণে? হ্যাঁ, রাজশাহী এখন কার টিম আপনি দেখেন, রাজশাহীকে ওইখানে উঠানোর জন্য বেশ ভালো চেষ্টা করা হয়েছে আমার কাছে মনে হয়। মানে রংপুর রাজশাহীর কাছে টানা 2 বার হারাটা খুব আমার কাছে বিস্ময়কর লাগছে। সাইফুদ্দিন সেদিন নাকি বেশ অভিনয় করছে খুব, আমার কাছে জিনিসটা নর্মাল লাগেনি। না, রংপুর হারাচ্ছেও বড় কথা, রাজশাহীর 4 নম্বরে ওঠা, এইটা আমার কাছে মনে হয় যে বিসিবি সংশ্লিষ্ট কারো একটা চাওয়া ছিল। আচ্ছা, কারণ রাজশাহীকে তারা অনেক রিকোয়েস্ট করে এখানে আনছে। রাজশাহীর মালিক বলছে আমি ক্রিকেট বুঝি না। রাজশাহীর মালিকরা না ফিক্সিং নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, বলছে কি আমি তো ক্রিকেট বুঝি না, আমাকে বিসিবি অনুরোধ করছে, আমি এর জন্য টিম করছি, টাকা ঢালছি। ওকে, আমি অবশ্য ঢাকার বাইরে অন্য কোনো দলের খেলা আমি যে নিউজে পড়ছি, আমি খেলা দেখিনি। মানে লিটন দাস থেকে একটু দূরে সরে যাচ্ছি অনেকক্ষণ। না, লিটন দাসের সাথে এটা যেহেতু ফিক্সিং এর প্রসঙ্গটা আসছে। ওকে, সো এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ওইখান থেকে যে লিটন দাস বাদ পড়লো এবং আবার বিপিএল এর 2টা ভালো ইনিংস খেলার পরে যে তাকে আবার দলে ফেরানোর কথা উঠতেছে, তোমার কি মনে হয় লিটনকে কি দলে ফেরানো উচিত নাকি
সে বাদ পড়ছে এটা তার জন্য ভালো হয়েছে, মানে তার আসলে বাদে থাকা উচিত? না, আমি একটা জিনিস বিশ্বাস করি, বড় টুর্নামেন্টে ইউ শুড টেক ইউর টেস্টেড প্লেয়ার। ইমন রে গালি খাওয়া এত লাভ নেই আমার। ইমন ওইখানে যাবে এবং চান্স পাবে, হ্যাঁ চান্স পাওয়ার সম্ভাবনা কম, হ্যাঁ এটা ট্রু, যেহেতু তানজিদ আর সৌম্য থাকবে। এখানে একটা মজার কথা বলি, আগের টপিকে আমি মিস করে গেছি এটা, সেটা হচ্ছে হাতুরু সিং এর বিরুদ্ধে ওভার দ্য ইয়ার্স একটা বড় অভিযোগ কি ছিল বলেন? সৌম্য সরকার। সে হাতুরু সিং এ যাওয়ার পর কিন্তু সৌম্য রেগুলার হয়েছে টিমে। হ্যাঁ, ওই যে 169 করলো, ওইটা হাতুরু সিং এর যুগই করছে মনে হয়, হ্যাঁ নিউজিল্যান্ডের সাথে। কিন্তু সে যাওয়ার পর সৌম্যকে মানুষ অ্যাকসেপ্ট করছে। না, সৌম্য তো এখন রেগুলার ভালো খেলতেছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তো 50-50 করলো না সৌম্যর। আমি পারফরমেন্স অ্যানালাইসিস করতেছি আজকে 3 বছর ধরে, বিশেষ করে হ্যাজেলউডের বলে ও ব্লক করতে গিয়ে বোল্ড হয়েছে, এটা আমার চোখে লেগে আছে এখনো। 2021 টি-20তে, হ্যাঁ আমার মনে আছে, ব্লক করছে সে, স্ট্রেট ফরওয়ার্ড ডিফেন্স, ওই বল পিছনে গিয়ে বোল্ড হয়েছে। তখন আমার মনে হচ্ছে সৌম্যর কিছুটা সিরিয়াস সমস্যা আছে। মানুষ খারাপ খেলতে পারে, মানুষ ভালো খেলতে পারে, বাট এই টাইপের দৃশ্যগুলো আমি নিতে পারি না। একটা মানুষ মানে একদম রিয়েল একটা ডিফেন্স করছে, ফরওয়ার্ড ডিফেন্স, ওইটা ব্লক করতে গিয়ে বল পিছনে এসে বোল্ড হয়েছে। হ্যাজেলউড কত জোরে বল করছে আমি দেখছি, 137-138, আর ওই পিচ অত মানে বল আসার মতো না। কিন্তু আমি খারাপ কোনো লুপহোলস পাইনি। আপনি যদি এই যে ক্রিকইনফোতে একটা আছে না ব্যাটিং ইনিংস লিস্ট, ওইটা যদি ঢোকেন, 3-4 ম্যাচে ওর ভালো ইনিংস আছে, 3-4 ম্যাচ পর পর, বা 3-4 ম্যাচে 2টা, বা 5 ম্যাচে 2টা। সেটা তার ওয়ান ডে এভারেজ দেখলেই বোঝা যায়, তো খারাপ খেলে তো কারো 34 এভারেজ রাখা সম্ভব। হ্যাঁ, এখন 35-এর মতো প্রায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে 90-এর উপরে স্ট্রাইক রেট এবং 35 মতো এভারেজ আর কারো নেই। হ্যাঁ, আর কারোর নেই। 2000 রান করার লিস্টে সৌম্য হচ্ছে সবার আগে, দ্রুততম। শারিয়ান নেফিসের রেকর্ড ভাঙছে। সে যদি ইনকনসিস্টেন্ট হয়, বাকিরা কি কনসিস্টেন্ট ছিল? ওই যে টি-20 পারফরমেন্স খারাপ, এই জন্য তাকে সব জায়গা থেকে বাদ দিয়ে দেয়। হ্যাঁ, তো এটা আবার একটু অবাক করা লাগে, এরকম একটা স্ট্রোক মেকারের টি-20তে কেন পারফরমেন্স খারাপ হবে? ওকে, লিটনের ক্ষেত্রে আমার একই। না তো তাইলে তোমার কি মনে হয় যে তাহলে লিটনকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল তো 12 তারিখ পর্যন্ত চেঞ্জ করার সুযোগ আছে, নেওয়া উচিত? আমি বিশ্বাস করি উচিত অনুচিত না, এটা আসবে। বাট আমার কেন জানি মনে হচ্ছে যে লিপুর ক্যারেক্টার স্টাডি করার যেটা মনে হয় সেটা আসবে না। আপনার মনে হয় এখন লিপু এগুলো চালাইতেছে? তাহলে কি ফারুক চালাচ্ছে? আমার কাছে মনে হয় আরো অন্য কেউ। বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো কিছুই আসলে এখন বোর্ড ওরিয়েন্টেড না। ওকে, এখানে আরো অনেক বড় আমার কাছে দুটো অপশন মনে হয়। প্রথম অপশন হচ্ছে যে আমাদের এই টিমে মুশফিক ছাড়া কিন্তু উইকেট কিপার নাই, মানে জাকির আলী অনেক, আমি আসলে কোনো উইকেট কিপার বলি না। তো মুশফিক তো বিপিএল ইনজুরিতে পড়ছে, তাহলে কিপিং করবে কে? এই একটা। আর 2 নম্বর ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা তো চাইলে লিটনকে মিডল অর্ডারে অনায়াসে খেলাইতে পারি। মুশফিককেই তো আমরা ড্রপ করে লিটনকে খেলাইতে পারি। লিটনের উইকেট কিপিং কিন্তু খুবই আন্ডাররেটেড। ওর ব্যাটিং এর কারণে ওর উইকেট কিপিংটাকে কিন্তু আমরা করি না, খেয়াল করি না, কিন্তু সে কিন্তু উইকেট কিপিং এ মারাত্মক কিছু কাজ করে দেয়। বিশেষ করে স্টাম্পিং গুলো, ফ্ল্যাশের উপর। হ্যাঁ, এই সব দিক দিয়ে ঠিক আছে। আরেকটা জিনিস ইন্টারেস্টিং, এটা মনে হয় আপনি অন্য টিম যেহেতু খেয়াল করেন না, এটা মনে হয় মিস করে গেছেন। সেটা হচ্ছে এই এখন পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে চিটাং কিংসের যে মালিক সামির কাদের চৌধুরী, উনি। আচ্ছা, তো ওনার সাথে হচ্ছে পারভেজ ইমনের একটা গ্যাঞ্জাম লাগছে রিসেন্টলি। হ্যাঁ, দেখছেন? আমি দেখছি পেমেন্ট ইস্যুতে। হ্যাঁ, এটার পর আমার কাছে মনে হয় ইমন মনে হয় না জাতীয় টিমে থাকবে। এইটার কারণে তো সে থাকবে, কারণ হলো যে তাকে যদি এখন বাদ দেওয়া হয় তাহলে বলবে যে ওই সামির কাজের জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে। এই জিনিসই হবে। ফলে তাকে বাদ দিবে না এই পপুলিস্ট ইয়েতে। বাট আমার মনে হয় যে মিডল অর্ডার অপশন হিসেবে লিটনকে রাখা যাইতো, এবং প্লাস কিপিং, কারণ জাকির আলী অনেক কোনো কিপিং। আমার কাছে মনে হয় দিন শেষে 12 তারিখ পর্যন্ত সময় আছে, দেখেন, আমার কাছে মনে হয় ঢুকে যাবে। অনলাইনে লিটনের যত প্রশংসা, সমপরিমাণ নিন্দা, সমপরিমাণ না, তার চেয়ে বেশি আসলে নিন্দা। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকবার একটা কমন আলাপ আসে যে লিটনকে যত সুযোগ দেওয়া হয়েছে তার অর্ধেক সুযোগ যদি ইমরুল কায়েস বা ইনামুল হক বিজয়কে দেওয়া হইতো তাহলে তারা একদম প্রচুর ফাটাইয়া ফেলতো। তো তোমার কি মনে হয়, মানে ইমরুল কায়েস তো তার সুযোগ নাই, কিন্তু বিজয়কে নিয়ে যে আলাপগুলো, এবং বিজয় তো ঘরোয়া লিগের নিয়মিত রানও পায়, ইভেন বিপিএলেও সে রান করছে। তো তোমার কি মনে হয় যে আসলে এই যে লিটনের ব্যাটিং যেহেতু আমাদের ভালো লাগে দেখতে, আমরা যেহেতু এন্টারটেনমেন্টের জায়গা থেকে দেখি, এইটা করতে গিয়ে আসলেই এই যে বিজয়ের মতো যারা রান টান করে তাদেরকে সুযোগ না দেয়া, এটা আসলে আমাদের মতো যারা লেখালেখি করি বা আমাদের যারা এই নান্দনিক ব্যাপারগুলো নিয়ে বেশি কথা বলি, আমরা কি এক্ষেত্রে কিছুটা ক্রিমিনাল রোল প্লে করি, নাকি আসলেই মানে বিজয়কে বাদ দেওয়াটা ক্রিকেটীয় জায়গা থেকেই ঠিক আছে?
এইখানে আসলে আমার আবারও ওই আগের প্রশ্নেই যেতে হবে, আগে যে উত্তরগুলো দিচ্ছি ওগুলোর সাথে এটা রেলেভেন্ট। কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার যখন কাউকে বাদ দেওয়া হয় তখন সে জানে না তারা কেন বাদ দিছে। এনামুল হক বিজয় এটার সম্মুখীন হয়েছে আসলে, সত্যি কথা। 2013-14 সালে এনামুল হক বিজয় মোটামুটি ভালো প্রসপেক্ট হিসেবে আসছিলেন, ওই যে আন্ডার 19 খুব ভালো খেলছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরের একটা সিরিজে তার মোটামুটি ইনিংস আছে, সেঞ্চুরি ছিল। কিন্তু তখনই আমরা একটা জিনিস ফিল করছি, এনামুল হক বিজয় না ঠিক ম্যাচ জয়ের জন্য খেলে না। 130 বলে 100, এবং সেই 130 বলে 100-র মধ্যে আপনি দেখবেন 90, 110 বা 105 বলে হয়ে গেছে, পরের 10 রানেই তো 30 বল লাগায়, কারণ সেঞ্চুরির জন্য খেলতেছে। এই জায়গায় হচ্ছে সমস্যা। হ্যাঁ, একটা ম্যাচ অবশ্যই এখানে স্যাম্পল হয় না, যেহেতু স্যাম্পলিং এর অনেক বড় একটা ইস্যু আছে, কিন্তু এনামুল হক বিজয়কে মোটামুটি সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু যখন তাকে বাদ দেওয়া হয়েছে তখন তাকে প্রপার অ্যান্সারটা করা হয় নাই। ইমরুল কায়েসের ক্ষেত্রেও সেম। ইমরুল কায়েসে দেখবেন যে লাস্ট সিরিজে 2টা সেঞ্চুরি আছে হয়তো জিম্বাবুয়ের সাথে, সেই যে 2018 সালে সেই সিরিজটা ওয়ান ডে। এরপর একটা প্লেয়ারকে আপনি বাদ দিতে পারেন না, আপনি তারা নিয়ে নিন না। এর আগে আপনি নিছেন, সে সেঞ্চুরি করছে, তারপর বাদ দিচ্ছেন। দিস ইজ নট এ গুড। এটা যারা হচ্ছে ক্রিকেটটা বুঝে না কিন্তু দেখে আবেগ দিয়ে, ওদের জন্য এটা খুব বাজে বার্তা। ওরা ওই গালিটা হচ্ছে লিটনকে দেয়, ও তো সেঞ্চুরি করছে, ওকে কেন বাদ দিছো তুমি? এটা হচ্ছে তখন প্রশ্ন আসে। তো লিটনকে তখন এই যে টনটন দাস, তারপর হচ্ছে ক্লাস, এই সেই এইগুলো বলে। আমি যদি এইভাবে বলি যে তামিম ইকবাল যেহেতু প্রচন্ড স্লো একটা ব্যাটসম্যান, মানে যার ক্যারিয়ারে মনে হয় 1 বছর মনে হয় শুধু 80 উপরে স্ট্রাইক। এখানে একটা উদাহরণ আছে, সাইদ আনোয়ারের পরে। সাইদ আনোয়ার কবে খেলছে লাস্ট? 2003। সাইদ আনোয়ারের পরে এই টেস্ট প্লেইং নেশনে কোনো ব্যাটসম্যানের গড় 80-র নিচে নেই স্ট্রাইক রেট, এবং ইটস 78, মার্জিনালিও 80 না। সো ইটস মানে ওয়ে ডাউন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে তামিম ইকবালের ওই হঠাৎ একটা দুটা 50 সিরিজে 3 ম্যাচের একটাতে 50, যেটা হয়তো দল হারছে কিন্তু তামিম 50 করছে। সো তামিম, ইমরুল বা এনামুল এরা যেহেতু একই রকম স্লো টাইপ প্লেয়ার, ফলে কি ইমরুলের মনে হয় 73। হ্যাঁ, ওই তো আমি বলতেছিলাম যে তামিমকে রক্ষার জন্যই কি তাহলে বিজয়, ইমরুল বা নাইম শেখ টাইপ প্লেয়ারগুলো আসলে ওইভাবে হয় না? মানে একটা হাই স্ট্রাইকের একটা ব্যাটসম্যান তামিমের সাথে সারা জীবনে রাখছে। এইটা একটা পর্যায় পর্যন্ত ছিল, কিন্তু এখন তামিম যেহেতু চলে গেছে, না একটা বিজয় বা ইমরুল কায়েস এদের সোনালি সময় তো আসলে তামিম ইকবালই খেলছে। এখন তো কায়েস বিজয় প্রায় শেষের পথেই। একটা ওপেনার কনফার্ম হিসেবে খেলছে, যে একজন খেলবে আরেকজন হচ্ছে আসবে যাবে, এরকম ছিল। যেমন ধরেন লিটনকে আমি যখন 2015-তে দেখছি, আমি ভাবছি যে ও তো হি ইজ হিয়ার টু স্টে, ওকে। তারপর আসলো সৌম্য। হ্যাঁ, সৌম্য আসছে 14 ডিসেম্বর অথবা নভেম্বরে জিম্বাবুয়ের সাথে ওই সিরিজটাই। তারপর ওয়ার্ল্ড কাপে মোটামুটি খেললো, ভালো খেলায় বলবো না, বাট 24 রান বা 28 রান যেগুলো করছে খুব ফ্ললেসলি করছে। ইয়েতে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা জিতলো, ম্যাচে একটা ভালো ইনিংস খেলছে। পেরিস্কোপ শব্দ তখন আসছে। একজন খুব ভালো লেখক ESPN Cricinfo তাকে নিয়ে, সৌম্যকে নিয়ে আলাদা একটা ফিচার লিখছিল ওই সময়, খুব সুন্দর একটা ফিচার লিখছিল তার ওই শটটাকে বেস করে। শট ডার্কের মধ্যে লাইট নিয়ে আসতেছে সৌম্য সরকার, এরকম। তো লিটন দাস তারপর আসলো 15-তে ইন্ডিয়া সিরিজে, খুব সম্ভবত ওই সিরিজে ওয়ান ডাউনে খেলছে। হ্যাঁ, সৌম্য সরকারকে 2016 সালে যখন বাদ দেওয়া হয়েছে, আপনি কি কোনো রিয়েল লজিক পান 2016 সালে সৌম্য সরকারের বাদ পড়ার? কোনো রিয়েল লজিক নেই। টি-20তে খুব খারাপ খেলছিল, আর একটা ইনজুরি হয়েছিল, কিন্তু মানে কোনো রিয়েল লজিক নেই। সৌম্য ওই সময় যে ফ্লোতে ছিল, আমার মনে পড়ে যে ওই সময় তার এভারেজ ছিল 50-এর উপরে এবং তার স্ট্রাইক রেট ছিল 100-র উপরে। ওই সময় সৌম্যকে বাদ দেওয়ার কোনো লজিক নেই। ইনজুরিতে ছিল, টেক কেয়ার করেন। টেক কেয়ার করার অনেক উদাহরণ আমরা দেখছি না, শেখর ধাওয়ানের মতো ক্রিকেটারকে টেক কেয়ার করছে। শেখর ধাওয়ান কিন্তু চরম ইনডিসিপ্লিনড একটা মানুষ। ইন্ডিয়ান যে ক্রিকেট বোর্ড যে প্যাটার্নে চলে, ওরা কিন্তু ইনডিসিপ্লিন ক্রিকেটারদের প্রতি একটা আলাদা নেগেটিভ ভাইব রাখে। যেমন হার্দিক পান্ডিয়ার মতো ক্যাপ্টেন ম্যাটেরিয়ালকে এখন ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে না, জাস্ট বিকজ তার আদার লাইফ অ্যাক্টিভিটিগুলোর কারণে। সেখানে কিন্তু ওরে খেলোয়াড় হিসেবে কিন্তু সঠিক ট্রিট করতেছে, ওরে একবারও টিম থেকে বাদ দেয় নাই। হার্দিক পান্ডিয়া বাংলাদেশের হইলে ও অনেকদিন আগে সো-কল্ড ছাপড়ি ট্যাগ খেয়ে দল থেকে বাদ পড়তো। হ্যাঁ, কিন্তু ওকে ফুল ফ্রিডম দেওয়া হয়। ও ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়াকে, টি-20 ওয়ার্ল্ড কাপ। হি ইজ দ্য ওয়ান। মানে ওর মধ্যে একটা যে অরা আছে, ও নিজেই ফিল করে, ও মাঠে ঢোকে যখন ফিল করা যায়, কিন্তু একটা হাইটে ঢুকতেছে একটা কনফিডেন্স নিয়ে। সৌম্যর মধ্যেই ব্যাপারটা ছিল, আমরা আস্তে আস্তে ওরে কিল করছি এই জিনিসটা। লিটনেরটা হয়তো লিটনের মধ্যে বেশিই চিন্তা থাকে, লিটনের চিন্তাটাই হয়তো বেশি, এটা একটা রিজন হতে পারে। তবে একটা জিনিস সত্যি,
যে এনামুল হক বিজয় বা ইমরুল কায়েসের মধ্যে আমরা কখনো এই এক্স ফ্যাক্টর বা অরা এই ব্যাপারগুলো দেখি নাই। বিশেষ করে ইমরুল কায়েসকে আমার মনে হয়েছে যে হি কুড বি এ গুড টেস্ট ব্যাটসম্যান, সেটা তো থাকুক, ডেটা তো সেটা বলে না। 76টা টেস্ট ইনিংস খেলে একটা টপ অর্ডারের সম্ভবত 10টার নিচে 10টার কম বোধহয় 50+ ইনিংস। হ্যাঁ, মানে আমি কুড বি বলছি এই জন্য, মানে সে যদি ওই কেন্দ্রিক চিন্তা করতো, কিন্তু সে সারা জীবন চিন্তা করছে আমি কিছু পাই নাই, আমার কিছু হয় নাই, আমাকে সবাই অবহেলা করছে, প্রত্যেকটা ইন্টারভিউ তার এই বেস্ট। এরা আমার মনে হয় এদের ওই বিনোদ কাম্বলির মতো হবে আসলে। বিনোদ কাম্বলি আর সচিনের পার্থক্যটা কি? মানসিকতার পার্থক্য। এরা কিন্তু ক্রিকেটার খুব বেশি বড় বা ছোট তা না, মানসিকতা তাকে ছোট করছে, মানসিকতা তাকে বড় করছে এই জিনিসটা। ওয়েসলি স্নাইডার একজন ফুটবলার, তার একটা খুব বিখ্যাত ইন্টারভিউ আছে। সে হচ্ছে 2010-এ ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে, ওইবার সব জেতার পর তার ইন্টারভিউতে সে বলছে, আমি চাইলে মেসি রোনালদো হইতে পারি, কিন্তু আমার সন্ধ্যার পর বিয়ার নিয়ে বারে বসতে ভাল লাগে। এটা আমার লাইফস্টাইল, আমি মেসি রোনালদো ওই ত্যাগটি থেকে আমার দ্বারা সম্ভব না। তো এখানে একটা ব্যাপার আছে, আপনি কি চান লাইফে, ওইটার একটা রিফ্লেকশন পড়ে। আমার কাছে মনে হয় যে ইমরুল কায়েসরা সবসময় চাইছে যে অন্য বড় ভাইরা যে দু একজন যারা মিডিয়া অ্যাটেনশন পাইয়া বড় হয়েছে, আমিও হয়তো এইভাবে পারবো, আমার শুধু খেলা হয়তো আমার এটা পোষাচ্ছে না, সো ওইটা ট্রাই করতে হয় নাই। এনামুল হক বিজয় কিন্তু মিডিয়া ফ্রেন্ডলি খুব, দেখেন মিডিয়ার আশেপাশে সে খুব হাসি মুখ, একটা সেলিং এর একটা ব্যাপার আছে, তারও কিন্তু ওইটাই হয়েছে আসলে, তার শেষ পর্যন্ত তার আউটপুটটা নাই। এবং আপনি ইনিংস অ্যানালাইসিস করলে আপনি দেখবেন এনামুল হক বিজয়ের যে ইনিংসগুলো ভালো খেলছে ওগুলো ওই যে আপনি বলেন না মাঝে মধ্যে যে তামিম ইকবাল নির্ভার সময়ে খুব ফ্ললেস একটা 50 করে দেয়, ধরেন 108 রান টার্গেট, ওইখানে ওর 60 বলে একটা 55 রান ইনিংস আছে। আমি তো একবার অ্যানালাইসিস করে বলছিলাম যে 160-র আশপাশে কোনো টার্গেট থাকলে সেই ম্যাচে তামিমের স্ট্রাইকে সবসময় 100 বা তারও বেশি থাকবে। হ্যাঁ, বিশেষ করে আয়ারল্যান্ডের সাথে 2023, 2022-এ সাউথ আফ্রিকার সাথে। হ্যাঁ, ওই যে সাকিব, আমি তো বললাম তুমি এটা ডেটা দিলে দেখবা যে 160-র আশপাশে যদি টার্গেট হয় ওই ম্যাচে তামিম ইকবাল ভয়ঙ্কর বিধ্বংসী। এবং এনামুল হক বিজয়েরও সেম কেস। এনামুল হক বিজয়ের সাথে নিয়ে আমার হচ্ছে সাংবাদিক ছোট ভাইদের সাথে মাঝে মধ্যে একটু তর্ক বিতর্ক হয়েছে। ওরা মনে করে যে এনামুল হক বিজয় টু সাম এক্সটেন্ট অবহেলিত। আমি এনামুল হক বিজয় যখন আসে আই ওয়াজ সো হ্যাপি, 2012-র কথা বলতেছি আমি। আমার এই ফ্লেয়ারওয়ালা প্লেয়ার ভালো লাগতো তখন, আরে স্টাইলিশ আসছে, ফাটায় ফেলবে। মনে হতো যে বাংলাদেশের ক্রিকেটে যেমন আশরাফুল, আফতাব এরাও খেলতো, কিন্তু ওদের মধ্যে একটা পুতু পুতু ভাব ছিল, ওই ঠিক মানে সিনা টান করে দাঁড়াইতো না। কিন্তু এনামুল হক বিজয়রা কিন্তু মোটামুটি মজা টজা করতো মাঠে, অন্য ক্রিকেটারদের টিস করতো, এগুলো দেখতে ভালোই লাগতো। কিন্তু আস্তে আস্তে যখন রিয়েলিটিটা বের হচ্ছে আস্তে আস্তে এদের মধ্যে থেকে, যেমন মুশফিকের অনেক সমালোচনা আছে, মুশফিক কিন্তু ক্রিকেটার ভালো, হি ট্রাইড হিজ বেস্ট, ওর যে লেভেল, ওর লেভেলের 100-তে 100 দেয়। তারপর হচ্ছে আমি বলবো মাহমুদুল্লাহ রিয়াদ, ও যা ক্রিকেটার তার চেয়ে বেশি দেয়। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাটাগরি হচ্ছে 60-70, ও কিন্তু 80-90 দিচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, তো এনামুল হক বিজয় এটা পারে নাই। আমি বলবো লিটন সৌম্যরও কেস মোটামুটি ওইটাই, এদের হচ্ছে 80-90 হচ্ছে এদের ক্যাপাবিলিটি, এনামুল হক বিজয়ের হয়তো 70 ক্যাপাবিলিটি, এনামুল হক বিজয় 50-ও দিতে পারে নাই। যেমন ইমরুল কায়েসের কোনো ক্যাপাবিলিটি নেই, ও যা ওইটাই। এখন ভালো কাজ করতেছে যে ক্রিকেটাররা আসে ব্যাট নিয়ে দৌড়ে। আচ্ছা, যদি দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমরা যারা খেলা দেখি আমাদের তো আসলে একটা স্টার লাগে। এই যে সাকিব নাই, তারপর তামিম নাই, বা মুশফিক রিয়াদ, এরাও তো আমার মনে হয় না চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এরা খেলবে বা খেলতেও পারে, বাংলাদেশের ক্রিকেটে সবই সম্ভব। তো এখন আমার মনে হয় 27 পর্যন্ত খেলবে মুশফিক রিয়াদ। এখনকার দলে আসলে স্টার কই? কোনো স্টার তো চোখে পড়ে না। স্টার ছাড়া একটা দল কিভাবে টিকে থাকে? ইউজুয়াল কেসে বিশ্বব্যাপী দেখবেন যে সবচেয়ে বড় স্টারটা পেস বোলার হয়। এটা আমি 1999 সাল থেকে যেহেতু ক্রিকেট দেখি, ওই সময়কার হিসেবে বলতেছি। এটা নট নেসেসারিলি ট্রু। না, আমি একটু উদাহরণ দিয়ে বলি। ইন্ডিয়ার তো সবসময় ব্যাটসম্যান সবচেয়ে বড় স্টার হয়েছে। এখন না, কিন্তু এই মুহূর্তে না। মানে কোহলি কি এই মুহূর্তে বুমরার চেয়ে বড় স্টার ইন্ডিয়ান ক্রিকেটে নেই। কোহলি এখন ডিমড লাইট অনেকটা ছিল। হ্যাঁ, ইন্ডিয়ান ক্রিকেটে এটা সবসময় ছিল। জহির খানরা কখনো সচিন রোহিতের লাইমলাইট নিতে পারে নাই, কিন্তু এখন চেঞ্জ হয়েছে। আপনি যদি 99 থেকে দেখেন, আমি নাম নিয়ে বলি, শোয়েব আক্তার, ও যত বড় পারফর্মার তার চেয়ে বড় সুপারস্টার ছিল। কিন্তু ওয়াসিম আকরাম এরা তো আসি স্টার। 2003-এ ব্রেটলি, তারপর 2007-এ অত ভালো খেলে নেয়, তাও দেখবেন নাম বারবার আসে, শন টেইট।
স্টারডমের কারণে। এরপর 2011-তে লাসিথ মালিঙ্গা, 2015-তে মিচেল স্টার্ক, 2019-এ দেখবেন এরকম অত ভালো খেলে নেই, বিশ্বকাপে ওইভাবে জিতছে বাট মূল পারফরমেন্স ছিল না, জফরা আর্চারের কথা আসে। এবং 23-এ পুরোটা দখল করে নিয়েছে কামিন্স। প্রতিবার আপনি দেখবেন ঘুরে ফিরে একজন পেস বোলার থাকে যে হচ্ছে ওই ফেসটা থাকে। নাহিদ রানা যদি একটু চাম্পু হয়, চাম্পু শব্দটা ইউজ করতেছি বাংলাদেশের মিডিয়ার কারণে, বাংলাদেশের মিডিয়া একটু বোকাশোকা লাগে, হ্যাঁ এটা যদি হইতে পারে, একটু ক্যানি হয়, একটু যদি ক্যামেরার সামনে এসে একটু তাসকিন টাইপের ইগুলা আনতে পারে, ফ্লেয়ারগুলা, আমার নাহিদ রানা ক্যান বি এ নেক্সট বিগ স্টার। বাট আমার তো মনে হয় নাহিদ রানা অতদিন সার্ভাইভই করতে পারবে না এরকম বাংলাদেশের। এটা ডিপেন্ড করে ইনজুরির উপর। প্রথম ইনজুরিটা খুব গুরুত্বপূর্ণ, ইনজুরিতেও পড়বেই, কবে পরে এটা ইম্পর্টেন্ট, এবং এটা কিভাবে ট্যাকেল দেয় এটা ইম্পর্টেন্ট। তবে এখন পর্যন্ত আমার আশাবাদ হচ্ছে ওর বোলিং অ্যাকশনটা সিম্পল, ওরা হয়তো এখানে টিয়ার হইতে পারে, স্ট্রেইন হতে পারে, ওগুলো হয়তো আপনার সপ্তাহখানেকের এসে চলে যাবে, কিন্তু ইবাদতের মতো বড় ঝামেলায় পড়লে আবার ডিফারেন্ট কেস, তখন ভালোই ভুগতে হবে। কিন্তু ইবাদত দেখলাম সেদিন নাকি 140-এ বল মারছে ফিরে এসে, খারাপ না। তবে নাহিদ রানার ইনজুরিটা খুব ক্রুশিয়াল হবে, কিন্তু নাহিদ রানার বোলিং অ্যাকশন এখনো পর্যন্ত সিম্পল, তো আমার কাছে আশা করি। তবে একটা জিনিস খারাপ হয়েছে, নাহিদ রানারা সব ম্যাচ খেলায়, এইটা খুবই খারাপ। আপনার তো পেসার আছে, তানজিম সাকিব, তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, মুস্তাফিজ, নাহিদ রানাকে একটু বাছা বাছা খেলানো উচিত আমার মনে হয়, বিশেষ করে টেস্ট টানা মাঝখানে খেললো প্রত্যেকটা ম্যাচ। টেস্টে তাকে এক টেস্ট খেলা, এক টেস্ট খেলা না, তুমি হয়তো দেখো নাই। তাহলে এই যে T20 যে বিপিএল এখানে কি করা যাবে, এটা কিন্তু অনেক বেশি শরীরের প্রতি যায়, এবং টেস্টের চেয়েও বেশি। টেস্টে আপনি ধরেন পুরা দিনে বিশেষ করে বোলাররা একটা ভালো রেস্ট পায়, কিন্তু স্পেলের পরে, তারপর ওয়াশরুমের সময় আছে। T20 অনেক বেশি একদম নিংড়ে নেয় একটা মানুষে। দেখেন T20 ওয়ার্ল্ড কাপ বা IPL ইন্ডিয়া খারাপ করার মানে IPL এর পরপর যে T20 ওয়ার্ল্ড কাপগুলো হয়েছে, ইন্ডিয়ার খারাপ করার অনেক বড় রিজন ছিল এটা। 2021-এ তো সরাসরি প্রশ্ন তুলছিল রাহুল দ্রাবিড়রা যে আপনারা IPL খেলে কি টায়ার্ড হয়ে গেছেন, এবং সত্যিই তাই হয়েছে। বিরাট কোহলির মানে ঠিক আছে, নাহিদ রানা তো পেসার, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তো হয় অলরাউন্ডার হইতে হবে অথবা ব্যাটসম্যান হইতে হবে। সো এইরকম সব এখনকার সময় তো মানে যদি বলা হয় মানে স্টার কই, স্টার না থাকলে লোকজন খেলা দেখবে। স্টার তো এই যে লাস্ট স্টার মনে হয় যে লিটন আর সৌম্যই, এরপর আমার মনে হয় না এখনো ওরকম কেউ আসছে। তবে ওরকম যদি বিল্ড আপ হয় কারো, যেমন ধরেন বিশ্ব ক্রিকেটে একজন খুব ধূমকেতুর মতো একজন স্টার পাইছে কিন্তু রিসেন্ট, স্যাম কনস্টাস। ও কিন্তু আলাদা ম্যাটেরিয়াল, ওর মধ্যেই ব্যাপারটা আছে। ও 19 বছর বয়সে আইসেই যে দেখাইছে, ফ্লেয়ার দেখাইছে মাঠে। বুমরাকে দেখলাম কি করে ছক্কা মারলো। হ্যাঁ, ছক্কার চেয়ে বড় কথা ওর যে চাহুনি, ছক্কা অনেকেই হতে পারবে। না ও তো ছক্কা করছে T20 স্টাইলে ছক্কা মারছে, হ্যাঁ পিছনে মারছে, ঠিক আছে এটা বুঝতে পারছি, এটা হয়তো মারতে পারবে অন্য কেউ। আমি বলতেছি ওর মধ্যে একটা ব্যাপার আছে, বিরাট কোহলির সাথে চোখে চোখে কথা বলা, এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বাউন্ডারি লাইনে গিয়ে দর্শকদের সাথে একটা ইন্টারাকশন করছে ও, এটাও মজা লাগছে। মানে ও খুব ক্রাউড ফ্রেন্ডলি, হি লাভস ক্রাউড। এই ব্যাপারগুলো বাংলাদেশের ক্রিকেটে আমার মনে হয় সামনে আরো কমবে, কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা ক্রাউড খুব ভয় পায়। ওরা এমন একটা ভাব নিয়ে থাকে আমি মনে হয় চুরি করছি, ক্রাউড হয়তো আমারে ধরবে এখনই, কারণ আমি তো খারাপ খেলি, ওরা জানে। আচ্ছা, শান্তর মতো এত অজনপ্রিয় ক্রিকেটার কি মানে ক্যাপ্টেন কি বাংলাদেশে কখনো ছিল বলে তোমার মনে হয়, বা শান্তর ক্যাপ্টেন্সির ভবিষ্যৎ? মুশফিক কিন্তু ভালো অজনপ্রিয় ক্যাপ্টেন ছিল, মুশফিককে ক্যাপ্টেন হিসেবে কেউ পছন্দ করতো না দীর্ঘ সময়। শান্তর ব্যাপারটা হলো, শান্তর আমি ছিল শান্তর মূল আমি শান্তর নিয়ে বেশ কয়েকবার ওর ফেইলিয়ার নিয়ে স্টোরি করছি। তো ফেইলিয়ার নিয়ে স্টোরিগুলো করার সময় ওর কোচরা বা ওর আশেপাশে মানুষ সবসময় একটা জিনিস বলতো, হি ইজ ভেরি ডিসিপ্লিন ইন দ্য ফিল্ড এবং ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। এর কারণ কি? কারণ হচ্ছে ও নেটে মানে আছে না যে সাকিব আসতেছে না, তামিম হয়তো অন্য কিছু আছে, মাশরাফি হয়তো ওই টেপ পেঁচাইতে পেঁচাইতে সময় চলে যায়, কিন্তু শান্ত মুশফিক টাইপের ডেডিকেটেড নেটে। এই জিনিসটা হচ্ছে কোচরা খুব পছন্দ করে। তো কোচরা এটা পছন্দ করার কারণে তো কোচদের এর একটা রিফ্লেকশন দিতে আসলে ক্রিকেট মাঠে দেখা যায়। তো ওই কারণে শান্ত এত বেশি রেলেভেন্ট। এবং আমার মনে হয় যে শান্ত ওর ক্যালিবার তুলনায় বা ও যা দিচ্ছে সেই তুলনায় বেশি গালি খেয়েছে। কারণ হচ্ছে ওর ক্যালিবারই এটা, ও না ডেভিড ওয়ার্নার না, ও পারে না, ওর দিয়ে হয় না। কি করবে, যা করছে এটাই শান্ত আমার কাছে মনে হয়। বিশেষ করে ওয়ান ডে তাতে যদি দেখেন লাস্ট 10 ইনিংস শান্ত হ্যাজ ডান এ রিজনেবল জব।
খারাপ করে না একেবারে। হ্যাঁ, গত বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করছে, কিন্তু এটার সাথে আবার যদি এটাও দেখি যে আসল ম্যাচগুলোতে সে কিন্তু কখনোই ওয়ার্ল্ড কাপের, হ্যাঁ এটা তো বলতেছিলাম যে 6 ম্যাচে সিঙ্গেল ডিজিট, এই তো এটাই বলতেছি, শান্ত হয় না, এখন কি করবেন। যেমন ওই যে ঈশার কথা বলতেছিলাম সেদিন, এই মার্নাস লেবুশেন এই ওয়ার্ল্ড কাপে খুব ইন্টারেস্টিং একটা ইনক্লুশন ছিল, কিন্তু মার্নাস লেবুশেনের যখন বাদ দিছে এখান থেকে অনেক মানে যারা ফেসবুকে কমেন্ট করে এরা সবাই লিখতেছিল যে মার্নাস লেবুশেন হচ্ছে বলবে পৃথিবীটা গোল, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াবে, উল্টাপাল্টা কথা বলবে। তো মার্নাস লেবুশেন যখন ঢোকার পর থেকে ও টিম রোলটা প্লে করছে। এরকম ইন্ডিয়ান ক্রিকেটে একজন আছে কিন্তু মজার, যে দীর্ঘদিন সিনিয়র ক্রিকেটার, কিন্তু তারা যখন চাইছে ইন্ডিয়ান ক্রিকেট তখন বসাইতে পারছে, তখন দলে আনতে পারছে। সে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। সিরিজের 5টা ম্যাচে 5টা ম্যাচ খেলছে, কিন্তু কম, বিশেষ করে বাইরের মাটিতে। তারা কিন্তু যখন মনে হয়েছে যে আচ্ছা এই পিচের জন্য হয়তো কাজে লাগতে পারে, ওকে ওরে আনো, আবার ওরে বসাও। সো এরকম হচ্ছে শান্তর ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল। শান্ত আমাদের 11-এর রেগুলার ম্যান না, ওর ক্যালিবার ওইটা না, কিন্তু ওই যে আমাদের যেহেতু নাই, এইটাই আমাদের। তো শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়াটা তোমার কাছে কি মনে হয়? ওই যে এটা কি একটা পপুলিস্ট সিদ্ধান্ত, নাকি এটা হচ্ছে যে বোর্ডের সাথে যেহেতু শান্তর একটা ব্যাকআপ ছিল, মানে সবাই শান্তকে সাপোর্ট দেয়, সেটার একটা ব্যাপার ছিল, মানে কি কারণে শান্ত ক্যাপ্টেন? বোর্ডের হচ্ছে কোচের সাপোর্ট। আমার কাছে সব ফরম্যাটে শান্ত ক্যাপ্টেন, টি-20তে যার দলেই থাকা উচিত না সে ক্যাপ্টেন। আমার কাছে মনে হচ্ছে কোচের ব্যাকিংটা বেশি বোর্ড হচ্ছে এখানে। এই ব্যাপার হচ্ছে যে 2021 না 2022 2024 দুইটা ওয়ার্ল্ড কাপে কিন্তু শান্তর রান আছে টি-20তে। না 24 বিশ্বকাপে তো তার কোনো রান নাই, 22 হাইয়েস্ট রান ছিল খুব সম্ভবত বাংলাদেশের হয়ে। তো মানে যখন ক্যাপ্টেন্সির হিসাবটা আসে 23-এ, তখন কিন্তু মোটামুটি ফ্লোতেই ছিল। হ্যাঁ, ওই 50 আমাদের পছন্দ হবে না, 45 বলে 50, এটা আমরা যে টাইপের টি-20 দেখে অভ্যস্ত, ওই টি-20 50 না, কিন্তু আপনার হাতে আর অপশন নাই, তো এই জন্য হয়েছে। এখন আরেকটা জিনিস হচ্ছে শান্তর ওই যে আবাহনীতে খেলছে, এটা একটা বড় ব্যাপার ছিল। আবাহনীর মতো টিমে আপনার অনেক ধরনের স্টার ও সামলাইছে, অলমোস্ট জাতীয় টিম, দেখবেন যে 6-7 জন জাতীয় টিমের ছিল, এইটা একটা ভালো অ্যাডভান্টেজ দিচ্ছে, এই কারণে হয়তো ক্যাপ্টেন হয়েছে। এবং ক্যাপ্টেন্সি তো আসলে বাংলাদেশে খুব এইভাবে আসে, মানে চাপায় দেওয়া হয়। আপনি দেখবেন 2016-17 থেকে অধিনায়কত্ব করতে অনিচ্ছুক, এইটুক লিখে গুগল করবেন, ওইখানে তামিমের নাম আসবে, মুশফিকের নাম আসবে, সাকিবের নাম আসবে, মানে সবাই অধিনায়কত্ব করতে অনিচ্ছুক, এই টাইপের নিউজ আপনি পাবেন। এর কারণ হচ্ছে বাংলাদেশে অধিনায়কত্ব এমন সময়ই দেওয়া হয় যখন হচ্ছে কাউরে অন্যায্যভাবে বাদ দেওয়া হয় তাকে আগের জনকে। তো সবাই আগের জনের ইতিহাসটা দেখছে, এবং শান্তর মতো বা মিরাজের মতো ক্রিকেটারদের জন্য এটা আরও ভীতিকর, কারণ ও যদি ক্যাপ্টেন্সি যায় পারফরমেন্সের কারণে, দেখা যাবে দল থেকে বাদ দিয়ে দিছে, যেমন মুমিনুলের সাথে হয়েছিল। মুমিনুলকে টেস্ট টিম থেকে বাদ পড়ার মতো প্লেয়ার না, আমি মনে করি না, কারণ বাংলাদেশে টেস্ট ক্রিকেটার নেই। আপনার টেস্ট ক্রিকেটার লাগবে সিরিজ জিততে হইলে, ভালো খেলতে হইলে। যেমন হচ্ছে আপনার ইন্ডিয়া এই যে এই সিরিজটা ভুগছে, হুট করে এসে আপনি দেখবেন কি রাহানে আর পূজারা ছাড়া ইন্ডিয়ার টিমটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। ওইটাই হয়েছে, ইন্ডিয়া আরেকজন টেস্ট ক্রিকেটার তৈরি না করে স্টারডম বেস দল করতে গিয়ে, বিশেষ করে শুভমন গিল, তারপর হচ্ছে কোহলি, রোহিত, সবাইকে নিয়ে একটা স্টারডম, তখন হচ্ছে ওরা ধরাটা খাইছে। বাংলাদেশেও সেম, বাংলাদেশ দেখবেন যে ম্যাচগুলো বাংলাদেশ জিতছে, বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে আমাদের ঐতিহাসিক মন্ট মাঙ্গনিতে যে জয়টা, ওইটাই কিন্তু মুমিনুলের কন্ট্রিবিউশন আছে, 88 মতো রান করছে। হ্যাঁ, ওই ম্যাচে মুশফিক ছাড়া সবারই কন্ট্রিবিউশন ছিল, তো মুশফিকেরটা আলাদাভাবে মনে থাকে। তারপর হচ্ছে এই পাকিস্তানের সাথে যেই পাকিস্তানে, এটা কিন্তু মুশফিকের একটা 195 করছিল খুব সম্ভবত। তো এখানে কিন্তু আবার মুমিনুলেরও মোটামুটি ভালো পারফরমেন্স ছিল। এবং সেদিন একটা জিনিস মজা লাগছে, দ্বিস্তর টেস্ট ইস্যু যেটা চলতেছে, ওই যে ভাগ করা হবে, 2 ভাগে খেলা হবে, এখানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বাংলাদেশে আইসা মুমিনুল হকের ইন্টারভিউ নিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে শোয়িং দ্য রেসপেক্ট টু এ টেস্ট ক্রিকেটার, যেহেতু বাংলাদেশে টেস্ট ক্রিকেটার ব্যাপারটা একটা বিরল প্রজাতির প্রাণী টাইপের দেখা হয়, যারা হচ্ছে খুব একটা এক্সিস্ট করে না, কিন্তু আছে এটা আলগা সম্মান, আসসালামু আলাইকুম আপনি টেস্ট ক্রিকেটার, এই টাইপের একটা দেখা হয়। ওই দিক থেকে মুমিনুল আমি পছন্দ করি, কারণ হচ্ছে এই খেলাটার প্রতি তার ডেডিকেশন আছে। এরকম আরেকজন আমি পছন্দ করি, কিন্তু সে এখনো সার্ভ করতে পারে নাই, সেটা হচ্ছে সাদমান ইসলাম অনিক। আই লাইক হিম, তার ক্যালিবার খুবই লিমিটেড, তার আপব্রিঙ্গিংটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, তার হয় না আসলে, ওইটাই বলতেছি, না হলে তো কিছু করার নেই। নাসুম একটা ইন্টারভিউ দিছিল না, আমরা চেষ্টা করছি, ওরকম আর কি। কিন্তু আই লাইক হিজ আপব্রিঙ্গিং। ওর বাবা হচ্ছে ইসের সাথেই জড়িত,
এই ক্রিকেটের সাথে তিনি হচ্ছে ডেভেলপমেন্ট কোচ, এই নাজমুল আবেদিন ফাহিম স্যারদের আন্ডারে কাজ করেন। সো উনি ওনার ছেলেকে টেস্ট ক্রিকেটার হওয়ার জন্যই তুলছে এবং কখনো বিপিএল এ নাম লেখায় না কোনো ড্রাফটে। না, ও বিপিএল একবার খেলছে, খুব সম্ভবত একবার খেলছে। আচ্ছা, কিন্তু মানে ও বিপিএল খেলতে চায় না আর কি। ওই মেন্টাল যেমন পূজারও কিন্তু আইপিএল একবার খেলছে, কিন্তু ও ড্রাফটে না লেখায় খেলছিল। চেন্নাই পরে ওরে ডাক দিছে যে আসো একটা আইপিএল খেলে যাও, কিছু টাকা নেও, এই টাইপের। সো এই বাজারে বাংলাদেশে শুধু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা টিকে থাকে কিন্তু কঠিন। হ্যাঁ, সো ওদিক থেকে আমি বলবো আমি এটা অ্যাপ্রিসিয়েটেবল। এবং এই যে মাঝে মধ্যে এরা বলে না যে অমুক ক্রিকেটার তো টেস্ট ক্রিকেটের জন্য আইপিএল এর জন্য টেস্ট ক্রিকেট বাদ দেয় না। বাংলাদেশ বা আমি বলবো জিম্বাবুয়ে এইসব দেশে না এই যুক্তিটা খাটে না। এই যুক্তিটা খাটবে কাদের ক্ষেত্রে? জেমস অ্যান্ডারসনের ক্ষেত্রে। জেমস অ্যান্ডারসন শুধু এক ফরম্যাটে যেই টাকা বেতন পায়, বাংলাদেশের একটা ক্রিকেটার সারা বছর ওই টাকা বেতন পায় না। তো আপনার ফিনান্সিয়ালিটা তো বুঝতে হবে। আবার আমরা বলি যে বাংলাদেশের তো আর্থসামাজিক অবস্থান ওইখানে না, তাহলে আপনি ক্রিকেট দেখেন না। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান দেখে যদি আপনি ক্রিকেট মাপেন, একজন ক্রিকেটার লাইফ মাপেন, যার হচ্ছে প্রোটিন শেক খাওয়া লাগে, যে প্রোটিন শেকের দাম হচ্ছে 4,000 টাকা এক বোতল, তখন আপনি তাহলে তারে ভাত খাওয়ান। মাশরাফির মতো ওই যে কলাবাগানের হয়ে খেলতে গিয়ে এক থাল ভাত দিত মাশরাফি, মুরগি বা নানা ধরনের সবজি দিয়ে ওগুলো খাইতো, ওই টাইপের প্লেয়ারই পাবেন আপনি। আচ্ছা, তো তখন তোমার সাথে যে আলাপটা করতেছিলাম যে তোমার মনে হচ্ছে যে লিটন দাসকে ইয়েতে নিয়ে আসবে, কি বলে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিয়ে আসবে, কিন্তু তোমার বড় ভাই নোমান মোহাম্মদ, রিয়াজ সাতাজিম বা আমার বড় ভাই মানিকগঞ্জের বড় ভাই দেব চৌধুরী, এরা যে উস্কানি দিবে এটা নিয়ে তোমার কি মনে হয় যে সেই উস্কানির পরে বিসিবি এই কাজ করবে? বা তুমি কেবল যেটা বলে সামির কাদের চৌধুরীর সাথে ইমনের যে ইস্যু, সো এখন ইমনকে তো একজন দলে থাকলে ইমনকে রাখবে সম্ভবত, কারণ এটা ফেসবুকে বিরাট কাণ্ড ঘটে যাবে। তো তোমার কেন মনে হচ্ছে যে লিটন সামহাও ফেরত আসবে? বা সুজনের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, সুজন বলতেছিল যে আমার মনে হয় যে লিটনের এই বাদ পড়াটা ভালো হয়েছে, যাতে এরপরে সে ফেরত এসে অবসরের আগে বাদ না পড়ে। সো সুজনের ওই ইয়ের সাথে তুমি কেন একমত না? মানে তোমার কেন লিটনকে ফেরত আনতেই হবে? একমত না, কারণ হচ্ছে এই বয়সে একটা ক্রিকেটার এরকম একটা টুর্নামেন্ট মিস করবে, তা এরকম পাটা উইকেটে, এটা আমি চাই না। বিশেষ করে পাকিস্তানে খেলা হবে, দুবাইতে খেলা হবে, আমি লিটনের 3 ম্যাচে একটা সেঞ্চুরি দেখি, করবে না, টেনশন করেন না। কিন্তু প্রথম যে এটা বলছেন আর কি, যে কেন লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসতে পারে। হ্যাঁ, তোমার বড় ভাইরে তো সেটা আসতে দিবে না। হ্যাঁ, গ্যাঞ্জাম করে এইখানেই হচ্ছে সমস্যা। একটা ক্রিকেট বোর্ড কেন সাংবাদিকদের কন্টেন্টের দিকে তাকায় থাকবে? এমন কি হওয়ার কোনো চান্স আছে যে বোর্ডের ডিরেক্টরে আসলে তাদেরকে গোপনে টাকা পয়সা দেয়, তাদের না বলা কথাগুলোই তারা সেই এজেন্ডা বাস্তবায়ন করে? এরকম হওয়ার কি কোনো চান্স আছে? অবশ্যই আছে। এখানে আমি ধরেন এই অপবাদ দিতে পারবো না বা আমি আন্দাজে বলতে পারবো না, বাট এটা চান্স আছে। সম্ভাবনা তো আসলে কোনো নাই, ঠিক ঠিকানা নেই, এটা চান্স আছে, খুব ভালো চান্সই আছে। কারণ আপনি দেখবেন কিছু জিনিস যে তামিম যেটা ইসে বলে নাই, বা আরেকজন ক্রিকেটার বা আরেকজন বোর্ড পরিচালক যেটা কোনো ইন্টারভিউতে বলে নাই, ওইটা একজন মানুষ এসে বলতেছে, ওর সাথে আমার গত রাতে কথা হয়েছিল, সেই কথা এসে বলতেছে। সো ইটস এ গুড চান্স, বাট আমার মনে হয় এরা লিটন ইস্যুতে খুব বেশি করবে না। কারণ এটা বাংলাদেশের ক্রিকেটের একটা বড় হলো কি, আমরা ইস্যু বেসড করি। এখন এই মুহূর্তে লিটনের বিরুদ্ধে কোনো ইস্যু নাই, কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া আলোচনা দেখেন, কেউ কিন্তু লিটনের উপর চেতা না, উল্টা লিটন ব্যাক করলে আমার মনে হয় ভালো বাহাবা পাবে। কারণ এই যে 125 ইনিংসটা, কত 125ই তো করছিল, এইটা মানুষের মনে আছে। এই ফ্লোতে যেমন সাব্বিরের প্রতিবার কেমনে আনে দেখবেন না, কিন্তু সাথে তো এটাও বলতেছে যে এই 125 করতেছে রাজশাহীর সাথে, রাজশাহী এবং সিলেট হচ্ছে সবচেয়ে দুর্বল বোলিং লাইন আপ, সুতরাং এদের বিরুদ্ধে করছে। লিটন কাকে কাকে পিটাইছে এটা তো সবাই জানে। সে এই বরিশাল বা রংপুরের এগেন্সে তো সে রান পায় নাই, এরকম গল্প 73 কাদের বিরুদ্ধে করছে? সিলেট। আচ্ছা, আরো খারাপ দল। তো এটা না তো অলরেডি করছে, কি বলে, নোমান মোহাম্মদ কন্টেন্ট বানাইছে যে এখন জাকির হাসানকে কি এখন দলে নিতে হবে। প্রথম আমি আপনার অ্যাসাইনমেন্ট দিই, এদের কন্টেন্ট দেখা বন্ধ করেন। না, আমি দেখি না তো, লোকজন আমার পাঠায়, এবং যেহেতু এরা তোমার ব্যক্তিগতভাবে পরিচিত, ফলে আমার যেটা মনে হয় যে এই যে লিটন নামটার মধ্যে যেহেতু এখন আর কোনো স্টার নাই, এবং আমরা দেখতাম যে সাকিবকে সমালোচনা, লিটন না থাকলে তোদের ভিউ হবে না।
লিটন যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না যায় মানুষগুলোর তো ভিউ হবে না। সাকিব নাই, লিটন নেই, কারে নিয়ে কথা বলবে? তামিমও নাই। মানে শান্ত নাকি খুব বাজে অবস্থা। শান্ত নিয়ে কথা বলে লাভ নেই। শান্ত যে খারাপ খেলে এটা তো সর্বজন স্বীকৃত, নতুন করে তো প্রমাণ করার কিছু নেই। বিশেষ করে শান্তর কত এখন এভারেজ 28, 29 এরকম হবে, 30ও যায় নাই। আমি এই পডকাস্ট শুরুর আগে বলতেছিলাম লিটন তো ভালো করে নাই, কত পড়ছে 30, শান্ত তো 30এও পৌঁছায় নেই। সো শান্তর অবস্থা তো আরও খারাপ। সো যে খারাপ, যেমন ধরেন পারভেজ হোসেন ইমন যদি খারাপ করে, দেখবেন ওর নিয়ে খুব একটা কথা হবে না, কারণ মানুষ জানে ওর নিয়ে খুব একটা এক্সপেকটেশন নেই। সো যা করে ওটা হচ্ছে বোনাস। আচ্ছা, তবে আমার মনে হয় শান্ত ভালো খেলবে। শান্ত ভালো খেলবে? আচ্ছা, এই নিয়ে পরে বাজি লাগবে না। ওকে, সো তুমি তার মানে আশাবাদী লিটনকে ইনে আসা হবে। ওকে, সো যদি আমি আরেকটু ইয়ের দিকে চলে যাই, টি-20তে লাস্ট ইয়েতে লিটনকে করা হয়েছে, ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং বাংলাদেশ হোয়াইট ওয়াশ করছে ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু লিটনের পারফরমেন্স তো খুবই বাজে ছিল, 0, 4 আর 14 বোধ হয়। সো এইবার যে এবং শান্ত টি-20 ক্যাপ্টেন্সি কিন্তু ছেড়ে দিছে, সেক্ষেত্রে তোমার কি মনে হয় লিটনকে কি টি-20 টিমের ক্যাপ্টেন্সি দেবে নাকি তাসকিন বা মিরাজকে দিয়ে দেওয়ার চান্স আছে? বাংলাদেশের যে ক্যাপ্টেন্সি দেওয়ার যে ইতিহাস সেটা তো খুবই বাজে, আপনি দেখছেন। এবং বিশেষ করে দল থেকে বাদ পড়ার যে ইতিহাস সেটাও বাজে। দেখবেন যে টি-20তে ভালো খেলার কারণে টেস্ট দলে নেই, টেস্টে খারাপ খেলার কারণে টি-20 দল থেকে বাদ দেয়, ওয়ানডেতে খারাপ খেলার কারণে টি-20 ক্যাপ্টেন্সি যায়, এই ধরনের ইতিহাসগুলো। তো আমার কাছে এটা খুবই ট্রিকি প্রশ্ন মনে হয়েছে। আমার মনে হয় যে লিটনের সাম্প্রতিক জিনিসগুলো বেশি এখানে আসবে। হ্যাঁ, লিটন ওয়ানডে থেকে বাদ এটা হইতেই পারে, তাই বলে তার টি-20 ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া এটা ঠিক হবে না, কারণ সে ওই টুর্নামেন্টে তো খারাপ করছে, 0, 4 আর 14, মানে ব্যাটিংও তো রান। হ্যাঁ, কিন্তু টুর্নামেন্টে কিন্তু আপনার লিটন কিপিং এবং অধিনায়কত্ব দিয়ে ভালো প্রশংসা পাইছে, এটা আমার মনে পড়ে। হ্যাঁ, কিন্তু ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সবাই তো এটা হয় না। হয়তো পরের টুর্নামেন্টেও একটা 70 মেরে দিবে, একটা সুন্দর 50 করবে, এটা হইতে পারে। যেমন লিটনের কিন্তু ওই যে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে যে সিরিজটা জিতছিলাম না, একটা টি-20 খুব ভালো একটা ইনিংস আছে, খুব ভার্স সময়ে সে রয়েস হয়ে খেলা খুব ভালো একটা ইনিংস খেলছিল। তো লিটন চাপে কিন্তু ভালোই খেলে, সেটাই আমি বলতেছিলাম যে ইভেন আফগানিস্তানের সাথে যে ম্যাচটা আমাদের খুব ছিল, সে তো নট আউট ছিল। হ্যাঁ, খুব ভালো খেলছে কিন্তু। হ্যাঁ, মানে তুমি শুরুতে যেটা বলতেছিলে যে আমি মিডিয়াকে দায়ী করে লিটনকে না উঠানোর কারণে, কিন্তু আমি সব যেটা তোমাকে কারেক্ট করে দিয়েছিলাম যে লিটনের আন্ডার পারফর্মকে দেখা যাচ্ছে অনেক বেশি বড় করে দেখায়, কিন্তু যেটা ডিউ পারফরমেন্স সেটা নিয়ে কিন্তু কথা সেরকম হয় না। আমিও বলছি 2023 যেমন ধরো এই যে পাকিস্তানের সাথে যে 26 for 6 থেকে 138 যে ইনিংসটা করলো, ওইটা কিন্তু 2024 সালের বেস্ট ইনিংসগুলোর একটার মধ্যে মনোনয়ন পাইছে 5 ইনিংসের আইসিসিতে। হ্যাঁ, সো সেটা তো বেশি দিন আগের কথা না, কিন্তু এই মনোনয়নটা যদি ওই ইনিংসটা যদি সামহাও তামিম ইকবাল খেলতো বা মনোনয়নটা যদি তামিম ইকবাল পাইতো, তোমার বড় ভাইরা সেটাকে যেভাবে করতো, লিটনের ওই ইনিংসটা চাইতে এখন বড় হয়ে গেছে কি পরের 10 টেস্ট ইনিংসে তার সর্বোচ্চ হচ্ছে 42 টেস্ট ইনিংসে। হ্যাঁ, আচ্ছা। তো আমার কথা হচ্ছে যে এই যে এইভাবে যে পোর্ট্রে করা হয়, এই পোর্ট্রেটাও তো আসলে একটা মানে সমস্যাজনক নাকি? অবশ্যই। এখানে আরেকটা বিষয় আছে আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশের এই যে 5ই আগস্টের পরের যে সময়টা গেল, এই সময়টা কিন্তু বেশ মানে মানসিকভাবে সবাই একটু বিক্ষিপ্ত ছিল। আর লিটন কেন, অনেক প্লেয়ারেরই পারফরমেন্স ওইভাবে ফোকাসড হবে না এই সময়টাই। পাকিস্তান সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় অবাক করা বিষয় ছিল সাকিব খেলছে, আপনি হিসাব করে দেখেন। তারপরের সময়টা দেখেন সাকিব সাউথ আফ্রিকায় খেলবে কিনা, তারপরের সময়টা সাকিব ওয়েস্ট ইন্ডিজে খেলবে কিনা, তারপর সাকিবের বোলিং অ্যাকশন, সাকিব থেকে এখনো বেরোতে পারে না কিন্তু বাংলাদেশের ক্রিকেট আলোচনার দিক থেকে বা কন্টেন্টের দিক থেকে, নিউজের দিক থেকে। সো এখনো আসলে 5ই আগস্টের পরে কি হবে এই ওয়াইভটা থেকে ওঠার আগেই, কারণ অগাস্ট সেপ্টেম্বর মাসেই এই সিরিজটা হয়েছে, সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর নাহলে কিন্তু লিটনের ইনিংসগুলো কিন্তু মানুষ ভালোই মনে রাখে। যেমন হচ্ছে ধরেন ওই যে হারা ম্যাচে 27 বলে 61, মানুষ কিন্তু এটা ভালোই, ওইটা মেমোরিতে ভালো মতো আছে। 18তে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি, ভালোই, এটা কিন্তু হারা ম্যাচ মানুষ মনে রাখছে। হ্যাঁ,
মানুষের তো রিসেন্সি বায়াস একটা আছেই, এটা তো সত্যি। কিন্তু একই সাথে আমার মনে হয় বাংলাদেশের ভালো ইনিংস এত কম, বা ব্যাটিং করে ওই যে নায়কোচিত ব্যাপারগুলো এত কম, যে লিটনের এগুলো আসলে ভোলার রিজন খুব কম। এবং লিটনের ওই ইনিংসগুলো শুধুমাত্র যে ও রান পাইছে তা না, ও প্রতিপক্ষ বোলাররে জাস্ট নাস্তানাবুদ করছে। বিশেষ করে আমি এখনও ওই যে ওর নাম কি ভুবনেশ্বর কুমারের ফেসটা আমার মনে আছে, এবং ও আর কখনো জাতীয় টিমে ব্যাক করতে পারে নাই ওই টুর্নামেন্টের পরে। এটা কিন্তু ইন্টারেস্টিং, ভুবনেশ্বর কুমারের ক্যারিয়ার শেষ করার পেছনে। মানে আমি তো ওয়ার্ল্ড কাপ যখন দেখতে গেছিলাম ওই পুনেতে, যখন ইন্ডিয়া এর ম্যাচটা ছিল, তো সবাই বলতেছিল যে লিটন যতক্ষণ আছে বাংলাদেশ কিন্তু 300 পার করে ফেলতে পারে। এবং লিটন কিন্তু ওই দিন সুইসাইড করছে। হ্যাঁ, লিটন আউট হওয়ার পরে 66 আমার গ্যালারির দর্শকরা যে পরিমাণ উত্তেজনা দেখাইছে, আফ্রিদির মতো একটা ব্যাপার হয়েছে, যে কারণে আমি শুরুতেই আফ্রিদির সাথে লিটনের তুলনা করছি। না, তবে আমার মনে হয় আফ্রিদির সাথে লিটনের তুলনাটা মনে হয় ঠিক হবে না। আশরাফুলটা মনে হয় ঠিক আছে নাকি? আশরাফুলের চেয়ে লিটন অনেক ভালো প্লেয়ার। এটা তোমার কেন মনে হয়? আশরাফুলের চেয়ে লিটন অনেক ভালো প্লেয়ার। মানে আশরাফুলের ব্যাপারগুলো ছিল হচ্ছে, আশরাফুল অনেক লাকি একটা সময়ে বাংলাদেশি ক্রিকেটে আসছেন। আশরাফুল অনেকগুলো ম্যাচ জিতেছে, এটা ট্রু। হ্যাঁ, একই সাথে এই সময়টায় কম্পিটিটিভনেস অনেক বেশি। লিটনরে বেয়ন্ড তামিম ইকবাল খেলতে হইতো লেজেন্ডারি জায়গায় আসতে, বেয়ন্ড সাকিব আল হাসান। আশরাফুলের না কোনো নো ওয়াজ দেয়ার টু চেজ। আশরাফুল 22-23 এভারেজ নিয়ে খেলছে। আশরাফুল হচ্ছে চামিন্দা বাস এবং শনপলকের এভারেজ বেশি। আপনি ধরেন সংখ্যা দিয়ে নাও মানলেন, কিন্তু যে ফ্লেয়ারটা ছিল আশরাফুলের ব্যাটিং এ, সেটা তো লিটনের তো সেম। আমি এটাই বলতেছি, আপনি টি-20 ইনিংস বাংলাদেশের দুইজনের নেবেন। ওই ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টি-20তে আশরাফুল যেটা খেলছে, লিটন ইন্ডিয়ার সাথে সেম ম্যাচ খেলছে। জাস্ট 2 ম্যাচের পার্থক্য হচ্ছে লিটনেরটা হারছে বাংলাদেশ, ওইটা বাংলাদেশ জিতছে। এই আশরাফুল যে পরিমাণ ওয়ান ডে ইনিংস খেলছে, ভালো ওয়ান ডে ইনিংস, তার চেয়ে লিটনের ওয়ান ডে ইনিংস এখন বেশি। না, তোমার এটার সাথে আমি একমত না। লিটনের ভালো অপোনেন্টের এগেনস্টে ওয়ান ডে ইনিংস তো আমি খুঁজে পাই না। হ্যাঁ, 172টা জিম্বাবুয়ের সাথে করছে, 176। হ্যাঁ, 176। কিন্তু এর বাইরে তো ইন্ডিয়ার সাথে ওর সেঞ্চুরি আছে, ওই একটাই। ভালো অপোনেন্টের এগেনস্টে তুমি যে রানগুলো বলতেছো, এগুলো হয় টেস্টে অথবা টি-20তে। ওয়ান ডেতে লিটনের ভালো অপোনেন্টের এগেনস্টে শুধু ওই ইন্ডিয়ার এগেনস্টে সেঞ্চুরিটাই। এই যে আমার দেখতে হবে মনে হয়। তবে আমার কাছে দেখতে পারো, আমার কাছে মনে পড়ে যে মনে হয় এটা আপনি যেহেতু শুরু থেকে একটা জিনিস বলতেছিলেন যে আমরা এশিয়ার বাইরে, শুধুমাত্র এশিয়ার বাইরে, যেমন হচ্ছে আনামুল হক বিজয়ের আমরা লিটন থেকে কেন পিছিয়ে রাখি, ওই এই কারণটাই আমি বলতেছি। হ্যাঁ, লিটনের ভালো ইনিংস যেগুলো ইয়েতে, সেগুলো টি-20তে, যেমন পাকিস্তান এগেনস্টে তার রান আসছে, ইয়েতে শ্রীলঙ্কার এগেনস্টে রান আসছে, ইংল্যান্ডের এগেনস্টে রান আসছে, এগুলো টি-20তে। ওয়ান ডেতে ভালো অপোনেন্টের এগেনস্টে তার শুধু ইন্ডিয়ার এগেনস্টেই রান আছে, বড় রান আছে আর কি। এমনি 50 আছে, বা আফগানিস্তানকে তুমি বড় টিম ধরো, তার আফগানিস্তান এগেনস্টে সেঞ্চুরি আছে। এই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে, হ্যাঁ, 69 বলে একটা 94 আছে। হ্যাঁ। সো তাহলে ওই আলাপে আসি যে তোমার লিটনের ক্যারিয়ার তো 3 ভাগের 2 ভাগ শেষ। তো ক্যারিয়ার শেষে লিটনের কি লিজেন্ড হওয়ার কোনো তুমি চান্স দেখো, নাকি শেষ আশরাফুলের? ইংল্যান্ডের সাথে 76 আছে। হ্যাঁ, ওই ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ, ইংল্যান্ডের সাথে 76 আছে। ওই ম্যাচটা আমি দেখছি, ওই খুবই চমৎকার খেলতেছিল, অনায়াসে 100 হয়ে যেত। লুজ বলে আউট হয়েছে, খুব লুজ বলে। ওই বল ব্যাটার প্রশ্নই আছে। বিশেষ করে ইন্ডিয়ার সাথেও ওই সময় ডাউন দ্য উইকেট এসে ওই প্লেয়ারের উপর দিয়ে কেন মারতে হবে? তোমার টিমে তো আর মাইকেল বেভান বৈশা নেই, শুধু একটা করলো। হ্যাঁ, লিজেন্ডের কথা বলতেছিলাম। ধরো আমরা তামিমকে লিজেন্ড মেনে নিছি, হ্যাঁ, সাকিবকে লিজেন্ড মেনে নিছি, মুশফিক রিটায়ার করলে মুশফিকও লিজেন্ড হবে, রিয়াদ হবে, আশরাফুল লিজেন্ড। তুমি স্বীকার করো না করো, আশরাফুল। হ্যাঁ, এটাই বলতেছি, আমাদের প্রথম সুপারস্টার তো আশরাফুলই। হ্যাঁ, তো লিটন যদি 2027-28 সেই সময় রিটায়ার করে, বা 29, তখন কি লিটনকে আমরা লিজেন্ড হিসেবে পাবো, নাকি তার আগে এই যে এই বাদ পড়া টরা করে গিয়ে সে আসলে গায়েব হয়ে যায় ইমরুল কায়েসদের মতো? 2027 ওয়ার্ল্ড কাপটা দেখে এই উত্তরটা দিতে পারবো। 2027 ওয়ার্ল্ড কাপ দেখে যদি উত্তর দিতে পারো, তখন তো জিজ্ঞেস করার কিছু নাই, তখন তো অলরেডি আমরা ফ্যাক্ট করবো। আমি বিশ্বাস করি লিটন হওয়ার সামর্থ্য রাখে, কিন্তু সেই জন্য তার ওয়ান ডেতে অ্যাটলিস্ট 8000 রান করতে হবে,
8,000 রান করতে পারবে না, এই তো এইখানেই ওয়ানডেতে 8,000 রান করতে হবে, আরো 10টা সেঞ্চুরি করতে হবে, সেটারও চান্স খুবই লো। অ্যাটলিস্ট 15টা ওয়ানডে সেঞ্চুরি আমি চাই। মাত্র 5টা সেঞ্চুরি হয়েছে। আমি এই তো এই জন্যই 10টা বললাম, লিজেন্ড শব্দটা যেহেতু ইউজ করছেন। 15টা ওয়ানডে সেঞ্চুরি, 8,000 রান, এই দুইটা জিনিস, এবং ওয়ার্ল্ড কাপে মনে রাখার মতো কিছু পারফরমেন্স, যেমন হচ্ছে 76 বা 66, এই দুইটার একটা ইনিংস আপনি মনে রাখবেন না। ওই ম্যাচ বাংলাদেশ খুব ব্রুটালি হারছে, কোনো চান্সই ছিল না। আপনি মনে রাখবেন সেই 94, যেটা হচ্ছে 320 চেস করতে গিয়ে করছিল। সো এটা ইম্পর্টেন্ট। এটা এমন না যে বাংলাদেশ খুব টাইট ম্যাচে লিটন ভালো খেলছে কিন্তু বাংলাদেশ হেরে গেছে, যেমন হচ্ছে সাব্বিরের 77 আমরা এখনো মনে রাখি নির্দেশ ট্রফির ফাইনালে। অনেকে মনে রাখে না, আমি শিওর। আমরা লিটনকে মনে রাখি যে ওই এশিয়া কাপের ওই 121 করলো যে ম্যাচ, 121 করলো, হ্যাঁ ওই ম্যাচে বাংলাদেশ মোটামুটি একটা ফাইট দিছিল। বাংলাদেশ তো জিতেই যাচ্ছিল প্রায়, ওই আর সেকেন্ড ইয়েতে ওই ম্যাচে দুই দল মিলিয়ে আর কেউ কিন্তু 50ও করতে পারে নাই, মানে ইন্ডিয়াতেও ধোনি খুব ভালো খেলছে, 50 করে নাই, কারণ বাংলাদেশ ওই ম্যাচ হারলে লিটন মাশরাফি কিন্তু ওই ম্যাচে ভালো বল করছিল 10 ওভারে 35। তো এই জন্য লিটনকে ওইটা ওই হারা ম্যাচের কারণে ওইটা আমাদের মনে রাখতে হয়। তো যেটা বলতেছিলাম, তাহলে লিটনের ক্ষেত্রে কি মানে আশরাফুলকে নিয়ে আমরা যেরকম এত বছর পরেও কথা বলি, তাহলে লিটনকে নিয়ে কি তাহলে শুধু আমারই লেখা যাইতে হবে, মানে নতুন করে কেউ লিটনকে মনে করবে না 32 সালে? যে শব্দগুলো ইউজ করবেন আমি এখনই বলে দিই, দ্য লস্ট স্টার, তারপর হচ্ছে হারিয়ে যাওয়া একজন, হতে পারতো একজন মহাতারকা, এরকম। ওই যে একটা ভারতীয় বাংলা সিনেমার একটা খুব ফেমাস ডায়লগ ছিল যে ওই ঘরে আমার একটা না হওয়া সংসার আছে। লিটন হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেটে সেই না হওয়া সংসার, যেটা হইতে পারতো কিন্তু হয় নাই। এই জায়গাটাতে আমার ইয়ে যে হইতে পারতো, এটা মনে হওয়ার কারণ কি আসলে ওর ব্যাটিংটা দেখতে ভালো এই কারণে না, ঠিক কি কারণে? মানে ও তো শুধু দেখতে ভালো, ও তো করে দেখাইছে। আপনি যে কোনো লেভেলের ক্রিকেটে যে কোনো অপোনেন্টের বিপক্ষে 176 ইজ এ বিগ রান। আমরা যখন গ্যারি কাস্টেন বা সৌরভ গাঙ্গুলির সেই সময়কার 180 কথা ভাবি, ওগুলো কিন্তু খুব পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট ছিল না, রানটা ইম্পর্টেন্ট ছিল। ম্যাথিউ হেডেন কার সাথে 385 করছে? সে তো জিম্বাবুয়ের সাথে করছে। আমরা কি ওইটাকে ছোট করে দেখি না, কিন্তু লিটনের নাম আসলেই কেন জিম্বাবুয়ে ছোট হয়ে যায়? কিন্তু ওই যে একইভাবে আউট হওয়া, সেই মিড উইকেটে একটা প্লেয়ার থাকবে, ওখানে ক্যাচ তুলে দেবে, স্লক সুইপ করবে, একইভাবে আউট হবে। ওইটাই বলতেছে, এটা তো আফ্রিদিও হইতো। আফ্রিদিরা যখন ইরফান পাঠান বল করতো, ও দেখতেন অ্যাক্রস ব্যাটে খেলতে গিয়ে মিডল অ্যান্ড লেগসটা মরে যেত, অথবা ফাইন লেগে একজন ক্রিকেটার অথবা মিড উইকেটের ক্রিকেটারের হাতে ক্যাচ। এই জিনিসটাই হয়েছে। আশরাফুলের ক্যারিয়ার এখন আমরা ওইভাবে আসলে মনে রাখি নাই, কারণ আশরাফুল আমাদেরকে মনে রাখার মতো কিছু উপলক্ষ দিছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটা, কার্ডিফ, তারপর হচ্ছে আপনার তার পরের ম্যাচই আবার কিন্তু 52 বলে 94, ওই ম্যাচটা বাংলাদেশ হারছে, বাট দ্যাট ওয়াজ এ হেল অফ ইনিংস। হ্যাঁ 394 ভাগে কত জামা, মানে মনে রাখার মতো একটা ইনিংস ওইটা। তারপর হচ্ছে আপনার সাউথ আফ্রিকার বিপক্ষে 87, এই 3। এরপরে কিন্তু আপনি আশরাফুল রে আর কোথাও খুঁজে পাবেন না টেস্টে কয়েকটা ইনিংস ছাড়া। এই জন্যই আমি বলতেছি লিটন অলরেডি আশরাফুলের চেয়ে ভালো ইনিংস খেলে ফেলছে। আশরাফুল 3টা খেলছে, লিটন হয়তো 4টা খেলছে, খুব বেশি। এটা খুব বড় করে দেখানোর মতো পার্থক্য না, কিন্তু বড় করে বলার মতো পার্থক্য যেটা, সেটা হচ্ছে লিটন অনেক কম্পিটিশন পাইছে, আশরাফুল কম্পিটিশন পায়নি। এখানেই হচ্ছে আমারই, আশরাফুল এই যুগের হইলে ও রেগুলার টিম স্টার্টার হইতো না, খুব টাফ হয়ে যেত, খুব টাফ হয়ে যেত। আচ্ছা, সেক্ষেত্রে এই যে লিটনের আমরা টেস্টে দেখি যে ও 6 নামে নিয়মিত রান করে, ওয়ানডেতেও ওকে নিচে নামানোর একটা কথা প্রায় শোনা হয়। তোমার কি মনে হয় যে লিটন যদি এই মুশফিক রিয়াদ চলে গেলে যে 4-5-এ খেলে, তাহলে কি লিটনের পারফরমেন্স এখনকার সাথে বেটার হবে, নাকি লিটনকে তুমি আসলে ওয়ানডেতে ওপেনিং করানোর পক্ষে? লিটন দাস নামটার সাথে ওপেনের ব্যাপারটা খুব বেশি যায়, এটা একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, তুমি যে 69 বলে 94 যে রেফারেন্সটা দিচ্ছ, ওই কিন্তু সে 5-এ নামছিল। হ্যাঁ, এটা আমার মনে আছে। কিন্তু এইখানে হচ্ছে এটা যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এটা ভাবে কিনা যে তাকে ওইখানে খেলানোর ব্যাপারে। টিম ম্যানেজমেন্ট কিভাবে আমি আসলে জানি না, বা লিটন কি চাই, লিটনকে ডিমোশনটাকে লিটারেলি ডিমোশন হিসেবে ভাববে কিনা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। লিটন কি চাই এটাও ইম্পর্টেন্ট। আপনি একটু, যেহেতু আপনার লাইন ঘাট আছে, এটা একটু জিজ্ঞেস করেন একদিন। আমার কি লাইন ঘাট আছে? লিটনের বউর সাথে কি আমি ক্রিকেট নিয়ে কথা বলবো না? এটা জিজ্ঞেস করলেন, যদি লিটনকে 6 নামানো হয়, এটা নিয়ে কি ভাই রাগ করবে? না, আমার এগুলো না, ইন্টারেস্ট নেই। ও, আমি তোমার কথা বলো, তুমি কি চিন্তা করো? এটাই বলতেছি, লিটন যদি ভাবে যে এটা ডিমোশন, তাহলে তো সমস্যা। যেমন আফিফের ব্যাপারে একটা রুমর কিন্তু খুব বেশি
আউট ছিল, আফিফ নাকি হাতুরু সিং এর কাছে বলছিল যে আমার একটু উপরে নামান, আমার নিচে আমার একটু টাইম লাগে। এটাই হাতুরু সিং এ বেশ খেপছে, তুমি আসছো সেদিন, তুমি এখনো তোমার ব্যাটে রানই নাই, তুমি কেন এই কথা বলবা, এই টাইপের একটা আচরণ দেখাইছে। আফিফ কিন্তু সেদিন ইন্টারভিউ দিচ্ছে হাতুরু সিং এর বিরুদ্ধে যে এতদিন সে মানসিক চাপে ছিল বেশি। সো বাংলাদেশে হয়তো মোটামুটি ভালো ব্যাটসম্যান একটু উপরে খেলাটারে সম্মানজনক মনে করে, দিস ইজ নট এ গুড প্র্যাকটিস, এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, কিন্তু ওয়ান ডেতে এত ম্যাচ খেলার পরেও যার সিঙ্গেল ডিজিটে এত আউট, তো সে নিচের দিকে একটু ট্রাই করলে সমস্যা কি 4 বা 5 খেলে? এটাই আমি লিটনের কাছে জানতে চাই, এই প্রশ্ন তো লিটনের কাছেই আছে। তোমার নিজের কি মনে হয় কিনা লিটনেরটা না হয় লিটনের, হ্যাঁ তোমার নিজের কি মনে হয় যে লিটনকে 4-5 দিলে এখনকার সাথে বেটার পারফর্ম করতো? হয়তো, কারণ পুরান বলটা একটু ভালো ব্যাটে আসতো, নতুন বলটার গ্লেজটা হয়তো নিতে পারতেছে না, নতুন বলটা যেভাবে উঠতেছে এটা হয়তো চমকায় উঠতেছে, কিছু কিছু আউট দেখবেন টেইল এন্ডার ক্যাটাগরি আউট হয়। এবার একটা ম্যাচ আমার মনে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বলে স্কুপ করতে গেছে ভাই, এটা তো খুব এই টাইপের কাজ, প্রথম বলে স্কুপ করে কারা? রুবেল হোসেন। এটা কি টি-20 এর কথা বলতেছো? ওই যে ম্যাচে সে ক্যাপ্টেন হয়েছিল এক ম্যাচের জন্য, ম্যাচ 10 ওভারের খেলা ছিল, 144 না 130 টার্গেট ছিল। তো ওই ম্যাচে কি করবে সে? মানে টি-20তে স্কুপ কেন 10 ওভারে না 6 ওভারে না একটা বিশাল টার্গেট ছিল, মানে পার ওভার 13-14 ছিল, তো সে কি করবে? মানে রান করবে না? রান তো করবে, এটাই বলতেছি। স্কুপে এটা যদি রাখতো তাহলে 4 বা 6 কিছু একটা হইতো। প্রথম বলে স্কুপ করা ভাই একদম নবিশ কাজগুলোর একটা। এখনো পর্যন্ত যারা যারা প্রপার ব্যাটসম্যান, লিটন দাস তো একজন প্রপার ব্যাটসম্যান, আপনি কখনোই ডেভিড ওয়ার্নার বা বিরাট কোহলির প্রথম বলে স্কুপ করতে দেখবেন না। বিরাট কোহলি তো এমনও করে না। বিরাট কোহলি বা ওয়ার্নারকে আমি এই 6 ওভারে ওইরকম 6 বা 10 ওভারে এরকম একটা বিগ টার্গেট চেস করার কোনো ম্যাচ তো দেখি নাই, দেখলে বুঝতে পারতাম। কোহলি অনেক করছে এরকম ছোট ইসে, হয়তো আমার এখন মনে পড়তেছে, আমি এরকম কোন ইনস্টাতে খেলতে দেখি নাই যে ওই সময় তার এটা তো অড সিচুয়েশন। ওকে, কিন্তু আপনি তো 10 ওভার খেলতেই নামছেন, 10 ওভার খেলে নাম কি হবে? জেতার চেষ্টা করতে হবে না? কিন্তু প্রথম বলেই যদি আপনি আউট হয়ে যান, আপনি তো আউট, আপনার এন্ড রেজাল্ট তো এখন আউট। সেটা তো তুমি খেলার আগে জানো না, ওটা তো 4-6 হইতে পারে, এটাই বলতেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমার 2টা স্মৃতি মনে পড়তেছে, এই যে আপনি এখন একটা বললেন, আরেকটা এটার কিন্তু আপনার কাছে কোনো নাই, কি জানি বলে শব্দটা, ডিফেন্ড করার ওয়ে নাই, সেটা হচ্ছে বিশ্বকাপে না, ওইটার আসলে কোনো ব্যাখ্যা নাই, তাই না? ওটা তো ও কিন্তু এটাও নামছে ওইভাবেই, আমি এটা মারবো। ওই ম্যাচটা যখন হচ্ছিল তখন আমি ইয়েতে যাচ্ছিলাম, আমার ধারণা এটা আগের রাতে বউরেও বলছে যে আমি এটা মারবো। আমি ট্রেনে ছিলাম, ফলে আমি ম্যাচটা দেখি নাই। ওই যে গাঙ্গুয়ার সাথে আমি বাজি ধরি না, গাঙ্গুয়ারে আমি জিজ্ঞেস করতেছিলাম যে লিটন কি স্ট্রাইকে না নন স্ট্রাইকে, এটা আমার একটু বললেন। তো সে বলতেছে সে প্রথম বলেই গর্ধপটা আউট হয়ে গেছে। তো পরে আমি মানুষেরই দেখলাম যে সে প্রথম বলেই ইয়েতে ডিপ ফাইন লেগে, বা আমি খাবার নিয়ে এসে জাস্ট বসছি ভাই। আচ্ছা, ওকে। তো এই যে লোকজন আমরা দেখতাম যে সবাই বলতো আশরাফুলের মানসিক সমস্যা আছে, টেকনিক্যাল কোনো সমস্যা নাই, মানসিক এর কারণে কাউন্সিলিং করলে আশরাফুল ভালো পারফর্ম করতে পারতো। সো তোমার কি মনে হয় যে লিটনের এই ইস্যুটা আসলে মনস্তাত্ত্বিক, সে মেন্টালিটির কারণে আসলে সে করতে পারে না? আমি যেটা দেখছি যে তাকে স্লেজিং করলে সে কুমারের সাথে মারামারি করছে, কুমারের সাথে করছে, পরে বলে আউট হয়েছে। হ্যাঁ, মানে সিরাজের সাথে সমস্যা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, মানে স্লেজিং করলেই তারপর তার কি যেন হয়ে যায়। একটা প্লেয়ার যদি স্লেজিং নিতে না পারে, স্লো আর বুঝতে না পারে, তো এইগুলো তো আসলে এক ধরনের মানে তার ক্রিকেটীয় জায়গা থেকেই জিনিসগুলো দুর্বলতাই বলা উচিত এটাকে। তো এটাকে তাহলে মানসিক সমস্যা কেন বলা হয়? আমার কাছে মনে হয় যে মানসিক সমস্যা এই কারণে, কারণ হচ্ছে সে ওই সময়টা মনটা শান্ত রাখতে পারতেছে না। তো মন মানসিকতা যেহেতু একসাথেই আসে, তো মানসিক সমস্যাটাকে ওই যে লিটারাল বাংলাদেশি যে মানসিক সমস্যা ওইটা ওইভাবে না নিয়ে এটা একটা মেন্টাল স্টেট, যদি আমি মানসিক না বলে মনস্তাত্ত্বিক বলি, মনস্তাত্ত্বিক সমস্যাই বা কেন? মানে একটা ক্রিকেটার স্লেজিং করবে না? স্লেজিং তো খুব নর্মাল প্র্যাকটিস। হ্যাঁ, কিন্তু সে তো চেতে যাচ্ছে, ও তো আর ওর জায়গায় থাকতেছে না। যেমন হচ্ছে আমি বলবো যে এই বিরাট কোহলি যখন স্লেজ করে তার পরের বলেই কিন্তু ডিফারেন্ট মাইন্ডসেটে চলে আসে, পরের বলের চিন্তাটা করে। কিন্তু লিটনরা আমি দেখছি, কুমারের সাথে ওইটা আমার স্পেশালি মনে আছে 2021 ওয়ার্ল্ড কাপে, সে পরে বলে আউট হয়ে গেছে। না, পরে বলে আউট হয় না, আউট হওয়ার পরে এই কাজ করছে, কিন্তু তার আগেও একবার ঝগড়া লাগছিল, আই কন্ট্যাক্টে একটা ব্যাপার হয়েছিল, তখনও চলে গেছে, তারপরে বলেও মারতে গেছে, উপর দিয়ে মারার চেষ্টা করছে, আউট হয়ে গেছে। এবং লিটনের ক্যারিয়ারের অন্যতম বড় রেডমার্ক কিন্তু 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ, বাদও তো পড়ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে মানে ওইবার ওর নিজেকে সামলাইতেই পারে না, এবং ওইবার ওর উপর সবচেয়ে বেশি এক্সপেকটেশন ছিল।
এবং সবাই ভাবছিল এই দুবাই ওয়ার্ল্ড কাপ বল খুব সুন্দর ব্যাটে করছে, এখানেই তো লিটন ভালো খেলবে, ওই ব্যাপারটা আসলে হয়নি। তার সাথে আবার ওই যে নাইম শেখ যিনি গেছিলেন উনি আবার কিছু রান করছে ওমান ইউএই। নাইম শেখ তো খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, তার 5টা বোধহয় 50 সবগুলো ম্যাচে বাংলাদেশ হারছে। ইন্ডিয়ার সাথে জিতছে মনে হয় না, টি-20-তে যে ম্যাচটা সে 84 করছিল ওই ম্যাচটা বাংলাদেশ হারছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেতে নাই 2019-এ। ওকে, সো তাহলে এই যে মানে রিটনের যে এটা মানে এইটাকে কি ক্রিকেটীয় জায়গা থেকে দুর্বলতা বলার সুযোগ নেই, বা নতুন বল মুভ করলে তার যে সমস্যা হয়, তো ক্রিকেটীয় বা সমস্যা অবশ্যই। ইনসুইং বল খেলতে তার তো সমস্যা হয়, ইনসুইং তো সে খেলতে পারে না। তো এইগুলা আমরা তার ক্রিকেটীয় স্কিলের জায়গা থেকেই তো মনে হয় সমালোচনা করা যায়, তা না করে কেন শুধুমাত্র তার মনস্তাত্ত্বিকের কথা বলে এটা কি তার ব্যাটিং দেখতে ভালো লাগে এই কারণেই কি তার ক্রিকেটের ব্যাপারগুলো আমরা করে যাই? আমার কাছে এটা মনে হয় না। বিশেষ করে ধরেন একটা প্লেয়ার যখন একটা জিনিস নিয়ে সমস্যা হচ্ছে, সমস্যাটা বোঝা যাচ্ছে, ওইটাকে অ্যাকনোলেজ করতেছে না, তখন এটা মনস্তাত্ত্বিক সমস্যাই আমি বলবো। যেমন ধরেন একজন ইনসুইং ভালো খেলতেছে না, কিন্তু লিটন কিন্তু প্যাডের বল ভালোই খেলে। সে যদি একেবারেই ইনসুইং না খেলতে পারতো তাহলে কিন্তু এই যে বিরাট কোহলির মতো সে যে মিড উইকেট দিয়ে যে শটটা মারে ছুইলেই 4 হয়ে যায়, ওটা কিন্তু তার আসতো না। তারপরে স্ট্রেট শটটা সে খুব ভালো খেলে, এবং অন দ্য রাইজও স্ট্রেট তার এরকম ছক্কা আছে কয়েকটা খুব সুন্দর। এবং বিরাট কোহলির যে শটটা ইদানিং খুব চর্চা হয়, কয়েকদিন পর পর রিলসে আসে, হ্যারিস রৌফের ওই যে ব্যাকফুট পাঞ্চ, ওটা কিন্তু লিটন দাসের ওই শটটা আছে এবং ভালোই খেলে। এবং লিটন দাস যে বিপিএলে দেখুন সুমন খানরে একটা শট করলো 50 মারলো, ওটাও হ্যাঁ। তারপর হচ্ছে লিটন দাসের আরেকটা হচ্ছে একদম অন দ্য আপ বলে সে কিন্তু স্কোয়ারে খুব ভালো খেলে, জাস্ট পুশ করে দেয়, এটা 4 হয়ে যায়। এটা মনে হয় যে ডিফেন্সিভ স্ট্রোক, বাট দ্যাটস এ শট ফর 4। সো এই ক্যাটাগরি একটা প্লেয়ার যখন ওই জায়গাগুলোতে উন্নতি আনতে পারতেছে না বা আনার চেষ্টা করতেছে না, এবং সে যখন প্রেস কনফারেন্সে আইসা ওইটাকে ডিফেন্ড করে, সমস্যাটা অ্যাকনোলেজ না করে, তখন তো এটা মনস্তাত্ত্বিক সমস্যাই আসলে। আচ্ছা, এই লাস্ট বিপিএলে যেটা দেখলাম যে আগে সে যে অফের বলকে লেগে টেনে বারবার আউট হওয়ার যেটা ছিল, বা স্লক স্লিপ করে বারবার একইভাবে আউট হয়, এই পরে ইদানিং দেখতেছি সেই শটগুলো খেলতেছে না। সো তোমার কি মনে হয় যে ইন্টারন্যাশনালে গিয়ে আমরা লিটনের আগে যে একইভাবে আউট হওয়ার বারবার যে কেসটা দেখতাম, ওইখান থেকে কি হবে? মানে ব্যাটসম্যান তো আউট হবেই, মানে লিটন আরও ডাক মারবে, 0 রান করবে, কিন্তু একইভাবে আউট হওয়ার যে কেসটা, ওইখান থেকে কি সে বের হয়ে আসবে, নাকি সে ইগো দেখায় আবারও একই কাজ করে বলে তোমার মনে হয়? ইগো দেখায় হয়তো করবে না, কিন্তু এখানে একটা ব্যাপার থেকে ম্যাচ সিচুয়েশন, ইন্টারন্যাশনাল ম্যাচ সিচুয়েশন সম্পূর্ণ ডিফারেন্ট আসলে। যে কারণে আপনি ওই যে এনামুল হক বিজয়ের ঘরোয়া পারফরমেন্সের কথা বলতেছিলেন, তখন আমি বাংলাদেশের বোলারদের হয়তো অপমানজনক লাগতে পারে কথাটা, কিন্তু আলাউদ্দিন বাবু আর মিচেল স্টার্ক তো এক ক্যাটাগরির না। দুইজন যখন বলটা নিয়ে দৌড়ে আসে, আপনার মনের ফিলিংসও ডিফারেন্ট হয়। সো ওইখানে ওই তার ভাবনাটা একই রাখতে পারবে কি না, সেটা অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে অনেক সময় ভাবনাটা এক থাকে না। রাত্রে যখন এই যে সুমন খানের কথা বলতেছেন, সুমন খান বল করতে আসে, আমি যেরকম নির্ভর থাকবো, হারিস রৌফ বা শাহিন আফ্রিদি বল করতে আসলে আমি ওই আমার মাথা চিন্তা সেট আপটা ডিফারেন্ট থাকবে। আমার সামনের আমার হাইটের ডিফারেন্স আছে, স্পিডের ডিফারেন্স আছে, একই সাথে ম্যাচের গুরুত্বের ডিফারেন্স আছে। যে এই ম্যাচ বাজে খেললে হয়তো কালকে লিপু ভাই আমার আবার বাদ দিবে। ঢাকা ক্যাপিটালস থেকে তো কেউ বাদ দিতেছে না। ঢাকার উৎসেও কিন্তু ড্রপ হয়েছিল এক ম্যাচে, খুব সম্ভবত অসুস্থ ছিল, খুব সম্ভবত। আচ্ছা, পত্রিকায় রেফারেন্স ছিল একটা মনে হয়। পত্রিকায় আমি এরকম কিছু দেখি নাই, পত্রিকায় দেখছি তাকে ড্রপই করা হয়েছে। ড্রপ করা হয়েছে, আচ্ছা আচ্ছা। তা ড্রপ করার পরেই তো 73 করলো। আচ্ছা, তাহলে মনে হয় ভুল দেখছি। আচ্ছা, তো এই যে ইয়েতে মানে আমাদের মিডিয়ায় মাঝখানে যে পঞ্চপাণ্ডব বলা হতো, দীর্ঘদিন ধরে তো হয়েছে এটা। এখনকার ইয়েতে আমাদের কি ওইরকম দলে ওইরকম কোনো কি পারফর্মার টাইপ এরকম কোনো হওয়ার কোনো চান্স আছে সামনে, নাকি এরকম এলোমেলো ক্রিকেটারদের ইয়েতে করে যাবে? যেমন আমি তোমার এই প্রশ্নটা করতে চাইছিলাম শুরুতে, 2018 থেকে বাংলাদেশ টিমের যে ব্যাটসম্যানগুলো আসছে, একটারও টেকনিক ঠিক নাই, মানে 2-3টা বেশি শট পারে না। তার আগে যারা আসছে তারা মোটামুটি ব্যাটসম্যানশিপের দিক থেকে ভালো ছিল। তো এই তুমি যদি তানজিদ তামিম দেখো, তাওহিদ হৃদয় ধরো, জাকির আলী অনেক ধরো, পারভেজ হোসেন ইমন ধরো, সাইফ হোসেন ধরো, আফিফ হোসেন ধরো, এরা সবাই তো 2018 পরে আসছে। তুমি একজনের কথা বলো যার আসলে সব দিকে মানে উইকেটের 4 দিকে শট আছে নাই, তো এটার কারণটা কি? মানে আমাদের এজ লেভেলে কি ভয়ঙ্কর লেভেলের দুর্নীতির কারণে এরকম অবস্থা, না কি কারণে এই পরের ব্যাটসম্যানগুলোর এত খারাপ অবস্থা? দুর্নীতি তো আসলে একটা অলওয়েজ ফ্যাক্ট। তো দুর্নীতি আসলে এটা কনস্ট্যান্ট ধরে নিয়ে বাংলাদেশে আগাইতে হবে যে কোনো ইস্যুতে। ইভেন সবচেয়ে ভালো কাজ যে এনজিওটা করে
তারও চিন্তা করতে এনজিও গুলোতে আমার কত টাকা দেওয়া লাগবে এই ভালো কাজটা করার জন্য। সো দুর্নীতি ইজ এ ভেরি অবভিয়াস থিং বাংলাদেশে। কিন্তু সমস্যাটা হলো লোভ, সেটা হচ্ছে T20 খেলার লোভ। বাংলাদেশে যেটা বললাম, সাদমান ইসলাম অনিকের প্রতি আমার এক্সট্রা এফেকশন আছে একটা, কারণ হচ্ছে ওই লোভটাকে সংবরণ করতে পারছে বা ওই লোভটাকে করতে পারছে, যেটা কিন্তু মমিনুলও পারে না। মমিনুলের মধ্যে কিন্তু মাঝে মধ্যে আক্ষেপ দেখবেন, ওই বিপিএল এ আমারে নেয় নেই না, সে তো বিপিএল একসময় নিয়মিতই খেলতো, এখন না দল পায় না মাঝে, হয়তো এটা কিন্তু ইন্টারভিউতে তার আসে, তার কথায় আসে। আমি ক্রিকেটার বা স্পোর্টস পার্সন, ক্রিয়েটিভ পিপল যারা একটা আর্ট নিয়ে কাজ করে, এদের মধ্যে না আমার আক্ষেপটা জিনিসটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় এই জায়গাটায় পুরো দুনিয়া ছাইড়ে আসতে হবে। একটা ছেলে যখন 15-16 বছর বয়সে সে বাসা ছাড়ে, বিকেএসপিতে যায়, ইটস এ হিউজ থিং। ওইখানে গিয়ে সে একদম পুরা তার গড়ে ওঠা ওইখানে 25 বছর বয়স পর্যন্ত সে হয়তো অন্য কোনো কিছু ভাবতেই পারে না। তখন পর্যন্ত আপনি জানেন আপনার কেরিয়ার কোন দিকে যাচ্ছে, এবং ওইখান থেকে আপনি মোটামুটি মাসে বা বছরে 50 লাখ টাকা আয় করার মতো পুঁজি আপনি নিয়ে বের হন, অ্যাটলিস্ট 40 বছর বয়স পর্যন্ত ঘরোয়ায়। বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আর্থসামাজিক অবস্থান বিবেচনায় অনেক টাকা। সেখান থেকে আপনি খালি চিন্তা যদি করেন যে আমাকে ওইখানে নেয় না কেন, এটা হয় না কেন, এটা হয় না কেন, তখন আপনার মধ্যে আর ওই খেলার এইটা থাকবে না। আমার কাছে মনে হয় এইখানে হচ্ছে ব্যাপার যে আপনি বিপিএলে বা ইসে খেলার জন্য এখানে যেহেতু একদম কি বলে ছাক্কা 1 কোটি টাকা আসতেছে 2 মাসের খেলায়, তা আমার তো লেগের শটই এনাফ। এখানে আমার এখানে শামীম পাটোয়ারি এনাফ, আমি স্কুপ করতে পারি, আমি বিহাইন্ড দ্য উইকেট 2টা শট মারতে পারি, আমি বলের পেস কাজে লাগাই স্কোয়ারে একটা মারতে পারি, আমার তো আর কিছু লাগে না, আমার স্ট্রেট ব্যাটে খেলা লাগতেছে না। এরা কেউ তো বিপিএল খুব আহামরি যে ভালো খেলে তাও তো না, কিন্তু যে নামটা তো আসে। এই প্রথম তানজিদ তামিমকে দেখলাম যে এত লিমিটেড অ্যাবিলিটি নিয়েও সে অনেক কিন্তু নাম চলে আসে। আপনি কি আফিফরে বিপিএল টিম থেকে বাদ দিতে দেখছেন কখনো? না। আফিফ বা এই যে যারা দেখেন সাব্বিরকে আমরা মোটামুটি মেন্টালি আমরা যারা ক্রিকেট দেখি ধরেই নেই যে বাতিল মাল, সেও আইসা 70-80 রান করে ফেলে। কিন্তু এখানে এরা কিন্তু ঘুরে ফিরে আসতেছে, একই নাম আসতেছে। ধরেন আমি রিপোর্টিং করতে গিয়ে, আমি যখন মেইন স্ট্রিম রিপোর্টিং ছাড়ছি, তখনকার একটা কাহিনী বলি। আমি একসময় আমি স্ট্যাটিক জীবন খুব অপছন্দ করি পার্সোনালি, স্ট্যাগনেন্ট হয়ে থাকতে আমার খুব বিরক্ত লাগে কোথাও। তো একটা সময় চিন্তা করতেছিলাম সাকিব আল হাসানের সাথে বিসিবির দ্বন্দ্ব, এই রিপোর্ট আমি 6 বার করছি। কি করতেছি আমি? বাংলাদেশ T20 ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং হতচ্ছাড়া ব্যাটিং কেন, এই রিপোর্ট আমি 8-10 বার করছি, এবং একই উত্তর আসছে। এবং আপনি যখন দেখবেন যে বাংলাদেশ এই ক্রিকেটারগুলো যখন এইখানে উঠে আসে, তখন হচ্ছে ওদের মধ্যে তত পেজ খোলা হয়ে গেছে অলরেডি একটা, ওই পেজে 5 লাখ লাইক আছে, ও জাতীয় টিমে চান্স পায় না এখনো। বিভিন্ন এজেন্সিগুলো আছে এখন এটা নিয়ে কাজ করে, বিডি ক্রিক টাইমও এটা নিয়ে কাজ করে। তো এইগুলো হচ্ছে অলরেডি আপনার কি বলবো ট্রেন্ডে চলে আসছে। সো ওর মধ্যে স্টারডমটা অলরেডি চলে আসছে, যেটা এখনো হয়তো শুভমন গিলেরও আসে নাই। তেমনি শুভমন গিলও মাঠে ঢোকার সময় একটা মডেস্ট, একটা ডিসেন্ট ওয়েতে সবকিছু করে, ও যে বড় স্টার এখনই সেটাকে মাথায় নেয় না। সেটা আমাদের, আমি নির্দিষ্ট নাম বলবো না, বাট ওদের মধ্যে চলে আসছে। এই জিনিসটা আমাদের খুব ক্ষতি করে। আচ্ছা, তোমার কি মনে হয় জিম্বাবুয়ে সিরিজে, ওয়ানডে সিরিজ, ওইখানে কি লিটনকে আবার ব্যাক করাবে? এটা কি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই? না, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। আমি ধরে নিচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন বাদ, তাকে আর ব্যাক করবে না। তাহলে যদি জিম্বাবুয়ের সাথে করতে পারে, তাহলে সেটার বেসিস কি? দল খারাপ করবে সেটার কারণে, নাকি বিপিএল এ ভালো খেলছিল সেই জন্য? যদি বিপিএল এর পারফরমেন্সে কাউন্ট করে, তাহলে 12 তারিখের দলে তাকে কেন? আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে আলাপ করতেছি, আমি মোটামুটি 3 বার এই কথাটাতেই আমি নিজে থাকতেছি। বাংলাদেশের দলে ঢোকার এবং দল থেকে বের হওয়ার কোনো বেসিস লাগে না। দেখবেন যে আলোচনা হচ্ছে, 2-একটা রিপোর্টার কোনো জায়গা থেকে একটা ব্রেকিং মেরে দিবে, তমুককে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, বা তমুক ফিরে আসছে, 2-3টা প্র্যাকটিসের ফুটেজ দিবে, দৌড়াচ্ছে, হেভি জিম ওয়ার্কআউট করতেছে, তারপরেই সে দলের রেলেভেন্ট। কাউরে বাদ দেওয়ার জন্য সেম, বাদ দেওয়ার জন্য কি করবে, ড্রাইভারের ইন্টারভিউ নিবে, তারপর ওই ড্রাইভার বলবে যে স্যাররে দেখছি মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেড়াইতে, তারপর তারা বাদ দিয়ে দিবে। বাংলাদেশের প্যাটার্নটা এটা দাঁড়ায় গেছে। তাহলে এই যে আমরা নান্নুকে নিয়ে যে পরিমাণ সমালোচনা 71 টিভি করতো, বা অন্যান্য তোমার বড় ভাইরা যা করতো, দীপু তো নান্নুর চাইতে খুব ভালো কিছু করে নাই। এখনো পর্যন্ত দীপুর তো আমি কোনো কাজের কোনো আউটপুট দেখলাম না। তাহলে দীপু কেন বারবার বেঁচে যায়? এখানে আসলে পুরোটাই পারসেপশন বেসড, পারসেপশন এবং মিডিয়া বেসড। লিপু আইসেই
এই ভাবটা ধরছে সে সংস্কার করে ফেলতেছে, এবং বিসিবিও কিছু কাজ করছে, ওই যে অন ক্যামেরা দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা দেওয়া, এই টাইপের কিছু স্ট্যান্ডবাজি করছে, এগুলো খুব ভালো কাজে দিচ্ছে। যে সে বলতেছে এখন ধরেন এই যে একটা বড় আসে, ধরেন আগের সরকার আওয়ামী লীগ সরকার যেটা খুবই ব্যর্থ আমি বলবো, তারা হচ্ছে যখন কোনো কিছু নিয়ে কথা বলে তখন হচ্ছে এইসব বলে যে আগের আমলে তো প্রশ্নই করা যেত না, এখন যদি আপনি বলেন এখন তো প্রশ্ন করা যাচ্ছে। তো লিপুর ক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করতেছে যে সে তো বলতেছে, আগে তো আপনি জানতেনই না কেন বাদ পড়ছে। আর নান্নুর সমস্যাটা, নান্নু হচ্ছে সবসময় না হাইডিং দ্য ফেস টাইপের একটা ক্যারেক্টার হিসেবে সে কাজগুলো করে গেছে। সে ইন্টারভিউ এড়ায় যেত, কোথাও কোথাও রাগ করে উত্তর দিত, এই জিনিসগুলো মানুষের গায়ে লাগছে। নান্নুও ভালো না, লিপুও ভালো না আসলে। আবার আরেকটা জিনিসও চিন্তা করতে হবে, আপনি ধরেন বাংলাদেশে খনিজ সম্পদ উত্তোলনের জন্য পৃথিবীর সেরা খনিজ সম্পদ যারা তোলে তাদেরকে কাজ দিলেন, কিন্তু খনিজ সম্পদ আপনার নাই, তো আপনি একই ফল পাবেন। আপনি খুব ওই যে না এটা নিয়ে আমার ওই রিপু যখন নির্বাচক হলো, এটা একটা ইতি ছিল যে রিপু বাংলাদেশে ন্যাশনাল টিমে খেলার মতো, কিন্তু টিমে নাই এরকম 11 জন প্লেয়ারের নামকে আমি বলতে পারবো যে এরা আসলে খুবই ডিজার্ভিং কিন্তু সুযোগ পাচ্ছে না। সেরকম যদি না হয় তাহলে রিপুকে 3 লাখ টাকা দিয়ে নির্বাচক রাখা আর আমার কলেজপুরা ভাগনারে 5,000 টাকা বেতন দিয়ে নির্বাচক রাখা, দুইয়ের মধ্যে আসলে পার্থক্য। এটা নিয়ে কিন্তু একটা টকশো হইতে পারে আমি মনে করি। লিপু ভাইকে এটা বসে, আমি নিশ্চিত আজকে যদি এটা দেখে কোনোভাবে সে 11 জন প্লেয়ারের নাম মুখস্থ করে ফেলবে। কিন্তু যদি তারা জিজ্ঞেস করা যায় যে আমার একটু বলেন যে বাংলাদেশে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আপনার কয়েকজন ব্যাটসম্যানের নাম যারা হচ্ছে সামনে আসতে পারে, আই থিঙ্ক পারবে না। পারার কোনো কারণ নাই, কারণ নাই তো, সে দেখেও না, এটাও বলতেছি আমি মোটামুটি শিওর ভাই। আচ্ছা, সো তোমার সাথে আলাপ অলমোস্ট শেষ। আমার লাস্ট যেটা জানা সেটা হচ্ছে, আমি এর আগে আমার একটা ফ্রেন্ডকে এই বাবুর সাথেই বলতেছিলাম যে ইয়েতে সাকিব যেরকম সেরকম কোনো কম্পিটিশন না থাকার কারণে তার যতটা ফ্লারিশ করার কথা ছিল ততটা ফ্লারিশ করতে পারলো না। একইভাবে রিটন যদি ইন্ডিয়ায় হইতো তাহলে হয় সে পৃথ্বী শর মতো হারিয়ে যেত, অথবা হচ্ছে যে দেখা যেত সে শুভমান গিল টাইপ বা ওরকম কিছু একটা হইতো। সো তোমার কি ওইটাই মনে হয় নাকি কি মনে হয়, মানে বাংলাদেশে হয়ে খেলাটা রিটনের জন্য কি একই সাথে লাকি এবং একই সাথে ব্যাড লাকও কিনা? বাংলাদেশের হয়ে খেলাটা আমার কারণ তার যে পারফরমেন্স, ইন্ডিয়া হলে তো বহুদিন আগেই পৃথ্বী শর্মা তো তাকে কিক আউট করে দিত। টিকে থাকতে হলে তো তাকে অবশ্যই ভালো করতে। এখানে তো আপনার ওই যে সারাউন্ডিংস গুলো দেখতে হবে, হয়তো ইন্ডিয়াতে আরো বেশি সে ফ্লারিশ করতো। সেটাই বললাম যে হয় সে হ্যাঁ আমার মনে হয় গিল হইতো অথবা কিক আউট হইতো, আরো বেশি ফ্লারিশ করতো। তাইলে বাংলাদেশের খেলাটাকে তাহলে তার লাকি যে সে এতদিন খেলতে পারছে, আর আনলাকি এই কারণে যে সে করতে পারলো না, ফ্লারিশ করতে পারলো না। মানে এখানে হচ্ছে যে আপনি ইন্ডিয়ান ঘরোয়া ক্রিকেট বা রঞ্জি ট্রফিতে যেই লেভেলের কম্পিটিশন থেকে সে বের হয়ে আসে, তখন তার কাছে সে কিন্তু ওইখানে অলরেডি 140+ পেসের বল খেলে ফেলছে, তার এখানে এসে শিখতে হয় না। বাংলাদেশের ক্রিকেটের শুরু থেকেই আপনি মুশফিকের ব্যাটিং দেখেন, বিশেষ করে 2007 থেকে 2013 আপনার মানে আপনি দেখছেন শিওরলি, আমি শিওর, মানে কান্না আসতো আসলে। হ্যাঁ ব্যাট আমার মনে বল দেখতো না অনেকগুলো, এবং সে জাতীয় টিমে ঢুকে খেলাটা শিখছে। এই কারণে মুশফিকরা আরেকটু অ্যাপ্রিসিয়েট করতে চাই, কারণ হচ্ছে ওর মধ্যে না তাগিদটা ছিল বেটার ক্রিকেটার হওয়ার। ওর ধরেন ওর ক্যাপাবিলিটি 50, ও 60 করার চেষ্টা করতো এই জিনিসটা করার। এইটা কিন্তু এইটাই হচ্ছে আমি লিটনের সময়ের মধ্যে একটু মিসিং দেখি, যে আমার ক্যাপাবিলিটি আছে আমার 35-এর, কিন্তু আমি 20-25 নিয়ে সন্তুষ্ট থাকতেছি। আমি তো 20-25-এর প্লেয়ার না। হ্যাঁ, কিন্তু তার কম্পিটিটর যদি থাকে শান্ত, নাইম শেখ, পারভেজ হোসেন ইমনের সাথে, তার তো দরকারও নেই। তাহলে তো আসলে এটা আরো খারাপ। ওর বাংলাদেশ জাতীয় টিমেই খেলা উচিত না। ও যদি শান্ত নাইম শেখের সাথে কম্পিটিশন করে, ওর তো খেলা হচ্ছে গিল আর রোহিত শর্মার বিরুদ্ধে। কেন মানে তাইলেও সে মানে শান্তর সাথে কম্পিট করলেও সে ম্যাচ ফি যা পাবে, গিল বা রোহিত শর্মার সাথে ম্যাচ ফি কি পাবে না? তাহলে তো আমি আজীবন তামিম ইকবালই রাখবো। হ্যাঁ, তো তামিম ইকবালই খেলুক, তাহলে আমার লিটন সময়তে তো দরকার নেই। তামিম ইকবালের আমরা যে কারণে সমালোচনা করি, ডিফেন্সিভ বা ও সবসময় দেশের ক্যাটাগরিতে চিন্তা করে বা তুলনা করে, সেই হিসাব করলে তো সেই ভালো। হ্যাঁ, তখন তার আমার লিটন সৌম্যদের মতো ফ্লেয়ারওয়ালা প্লেয়ার দরকার নেই। হ্যাঁ, এই জন্য গালি খাবে আর কি। ওকে, সো তাইলে আলাপ শেষ, মানে লাস্ট যেটা সেটা হচ্ছে, তুমি লিটনকে লিজেন্ড হইতে হলে তুমি ওয়ান ডেতে লিটনের মিনিমাম 15টা সেঞ্চুরি, টেস্টে কয়টা সেঞ্চুরি? লিজেন্ড হইতে হলে টেস্টে 15টাই আমি বলবো, 15টা অনেক বেশি।
মানে বাংলাদেশের চারটা হাইয়েস্ট তো আছে। 14টা, এখন চারটা মুমিনুল আছে। হকের 14টা বা হ্যাঁ, 13টা। এখন 4টা সেঞ্চুরি আছে। তো তার বাকি ক্যারিয়ারে সে কি আরো 8টা সেঞ্চুরি করতে পারবে টেস্টে? টেস্টে আমার ধারণা পারবে, পারবে। টেস্টে আমার ধারণা পারবে। ওয়ানডেটা একটু টাফ হবে, আপনিও বলছেন 8000 হবে না, সো টাফ হবে। টেস্টে আমার ধারণা পারবে, কারণ টেস্টেও রেগুলার টেস্টে ওরা বাদ দেওয়ারই নেই, কিন্তু টেস্টে তো নাই অত। বাংলাদেশের রেগুলার ধরেন 50 রানে 6 উইকেট বাংলাদেশ তো করবে। টেস্টটা তো খেলেও না। আমার মনে হয় টেস্টে 2027-28 পর্যন্ত হইলেও 10টা সেঞ্চুরি হয়ে যায় প্রতি বছর যদি 2টা হিসাব করি। আচ্ছা, ঠিক আছে রায়হান, তুমি বসে চা খাও, দেখা যাক। আমি লিটন যদি আসলেই কোনো ফরম্যাটে 10টা সেঞ্চুরি করে তোমাকে একটা বিশাল উপহার দিব। ধন্যবাদ। তো আপাতত চা খাওয়া আমি শেষ করি। যে কোনো দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা দিয়ে আসলে ওই দেশের মানুষের স্বভাব চরিত্র খুব ভালো বোঝা যায়। তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কিন্তু আসলে ক্রিকেট না, সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু ক্রিকেট নিয়ে আমাদের স্পন্সর টন্সর সব কিছুই আছে। সো এই ক্রিকেটের এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাই হচ্ছে এক ধরনের কি বলে, ওই যে গাছে কলম করে যেরকম এক গাছের উপর আরেক গাছ দিয়ে, সো আমাদের ক্রিকেটের ব্যাপারটা ওই রকম ছিল। তো সেইখানে একজন ক্যারেক্টার লিটন দাস। তো লিটন দাসের পারফরমেন্স, মিডিয়া বা দর্শকদের যে আলাপ, সব কিছু দিয়ে আসলে আমার মনে হয় শেষ পর্যন্ত লিটন দাসকে দিয়ে আমি আসলে বাংলাদেশ এবং বাঙালি বোঝার চেষ্টা করি। সেই চেষ্টা লিটন ক্যারিয়ার শেষ হয়ে গেলে নতুন কারে দিয়ে কীভাবে করবো জানি না, কারণ তখন হয়তো আমারও বয়স বাড়বে। বাট এই 2015 থেকে 2025 এই 10 বছরে লিটন দাসের যে ব্যাপার জার্নিটা, এবং সেই জার্নির পরিক্রমার মধ্য দিয়ে যে বাংলাদেশের ক্রিকেটকে আমি খোঁজার এবং বোঝার চেষ্টা, সেখানে রায়হানের ইনপুটগুলা যথেষ্ট ভ্যালুয়েবল ছিল বলে আমার মনে হয়। এবং মানে লিটন দাসের প্রতি আমার যে একটা বায়াসনেস আছে সেটা তো আছেই। তো আশা করবো লিটন টেস্টে 11টা সেঞ্চুরি করতে পারলে আশা করতেছি যে ইয়েতে কি বলে রায়হানকে, এবং আরও যদি লিটনের এরকম কোনো পাই যারা লিটনকে নিয়ে এরকম স্বপ্ন দেখে, তাদের নিয়ে একটা বড় রিউনিয়ন টাইপ কিছু করার ইচ্ছা আছে। তো আপাতত লিটন 11 সেঞ্চুরির অপেক্ষায় থাকি, তারপর দেখা যাবে। সবাই ভালো থাকেন।